বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি অবশ্য সব কাজ সেরেই বাড়িতে ঢুকে পড়েছি অনেকক্ষণ আগেই। সহধর্মিণী গেছেন বাপের বাড়ি মেয়েকে নিয়ে, তাই আজ গল্প করার লোকের বড়ই অভাব। রাতের আহার সেরে একটা গোল ফ্লেক ধরিয়ে জানলার বাইরে প্রকৃতির রূপ দেখছিলাম এই বর্ষায়। সত্যি একই অঙ্গে কতই না রূপ। চারিদিক নিস্তব্ধ, বৃষ্টির জলের শব্দ ছাড়া দু একটা ব্যাঙ বাবাজির ডাক অবশ্য শোনা যাচ্ছে। আমি তাতে ভ্রুক্ষেপ করলাম না। একটা কুকুরছানা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের বাড়ির দরজার সামনে এসে আশ্রয় নিল। বেশ বুঝতে পারছি এ বৃষ্টি সহজে থামবার নয়। হঠাৎ করেই কাছে পিঠে কোথাও যেন একটা বাজ পড়ল বলে মনে হলো। এরকমই একটা দিনে ঠিক 1 সপ্তাহ আগে আমার এক বন্ধুর চায়ের আড্ডায় এক গল্প বলেছিল। তার দাদুর জমিদারি বংশের ঘটনা নাকি। সত্যতা যাচাই করিনি যদিও, তবে ঘটনাটা আমায় যে বেশ প্রভাবিত করেছে সেটা বুঝতে পেরেছিলাম। না, আজ এই বৃষ্টি বাদলার দিনে আরেকবার সেই দিনের গল্পে ডুব দেওয়া যাক। চারিদিকের অন্ধকার আর বৃষ্টির শব্দ যেন বারংবার সেই কথাই বলছে। আপনাদেরও শোনাবো বলেই ঠিক করেছি। চলুন তাহলে। কালিকাপুর গ্রামে এখন থমথমে পরিবেশ। দিনের বেলাতেও মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পায়, কারণ যেই মেয়ে 18 বছর বয়স পেরিয়ে যৌবনে পদার্পণ করছে সেই মেয়েটি অস্বাভাবিকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে এবং অমাবস্যার পরের দিন তার মুন্ডবিহীন দেহটি পাওয়া যাচ্ছে শ্মশানের পার্শ্ববর্তী মাতঙ্গী নদীর ধারে। সবাই এক প্রকার নিশ্চুপ আর ভীত হয়ে গেল। আবার এলো সেই অমাবস্যার রাত। এই দুদিন এর মধ্যে আর কোনো মেয়ের নিখোঁজ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি, তাই সবাই শান্তিতেই ঘুমোচ্ছিল এক প্রকার। হঠাৎ মাঝরাত্রে সদানন্দ বাগচি তার মেয়েকে ঘরে দেখতে না পেয়ে বিচলিত আর চিন্তিত হয়ে গেলেন। অনেক খোঁজার পর যখন পেলেন না, তখন তিনি আশঙ্কা করেই নিয়েছিলেন এর পরের নিয়তি কি হতে চলেছে। যা ভাবা সেই অঘটনটি ঘটল। পরের দিন সকালে আবার গ্রামবাসী সাক্ষী হলো আর এক নৃশংস মৃত্যুর। সদানন্দের মেয়ের মুন্ডহীন দেহটি পাওয়া গেল মাতঙ্গী নদীর ধারে। প্রত্যেকবারের মতো এবারেও তার পুরো শরীর জুড়ে আঁচড়ের দাগ, যেন কোনো নরপিশাচ দেহটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আর মনের জ্বালা মিটিয়েছে। সবশেষে প্রতিশোধবশত তার মুন্ডটি ধর থেকে ছিন্ন করেছে। এই নিয়ে 50তম নৃশংস মৃত্যুর সাক্ষী হল গ্রামবাসী। এক প্রকার হতাশ হয়ে পরবর্তী অমাবস্যার কথা ভাবতে ভাবতে পাশেই মন্দির পানে চেয়েছিল কয়েকজন মহিলা। মাতঙ্গী নদীর পাশেই ছিল এক শ্মশানকালীর মন্দির। দীর্ঘদিন হয়েছে সেখানে আর কেউ মরা পোড়াতে আসে না, তাই সেখানে আর লোকের যাতায়াত নেই বললেই চলে। কাজেই সেই মন্দিরে পুজো পাঠ বন্ধ হয়েছে আজ অনেক যুগ হলো। তাই সেখানে মা পুজোবিহীন অবস্থাতেই পড়ে আছে আজ বহু বছর। তাহলে কি মায়ের ওপর দীর্ঘদিন এই অবহেলার কারণেই মা ক্ষোভবশত একের পর এক বলি নিচ্ছেন? কিন্তু মা যে দয়াময়ী, তিনি কেনই বা এমনি করবেন? তাই তারা ও বাকি লোকেরা মন্দিরের দিকে এগোতে থাকলো। মন্দিরের সামনে যেতেই দেখল মন্দিরটি পরিচর্যার অভাবে ভগ্নপ্রায়। মন্দির গাত্রে 10 মহাবিদ্যার রূপ খোদাই করা। অদ্ভুতভাবে মন্দিরের দরজা খোলাই আছে। সবার চোখ গেল সেই মূর্তিটির দিকে। মা সেখানে কঙ্কালরূপী, অর্থাৎ কোষ্ঠী পাথরকে খোদাই করে একটি কঙ্কালরূপী দেবী মূর্তি বানানো। এত নিখুঁত কঙ্কাল দেবী মূর্তি দেখেই বোঝা যায় কোনো সুদক্ষ কারিগর তার সমস্ত প্রাণ ঢেলে দিয়েছেন এই মূর্তিটির নির্মাণে। দেবী অষ্টভুজা, তার চোখের কোঠর দুটি অন্ধকারের থেকেও গাঢ়,
তাতে যেন ক্রোধ প্রকাশ পাচ্ছে। তিনি শবদেহের উপর নৃত্যরতা, যেন দেখে মনে হচ্ছে মহাপ্রলয়কারী রুদ্র। একজন বয়োজ্যেষ্ঠ বলে উঠলেন, এই বিগ্রহটি মা চামুণ্ডার। এত যুগ বন্ধ থাকার পরেও পরিচর্যার অভাবে মায়ের মূর্তিতে কোনো বিকৃতি ঘটেনি। মায়ের গাত্র এখনো উজ্জ্বল, যেন একটু আগেই কেউ সারা গাত্রে তেল লেপন করে গেছে। মায়ের মুখে এক বিস্ময়কর হাসি, ঠিক যেন ঝড়ের আগের শান্ত প্রকৃতি। তবে কি এ কোনো আসন্ন বিপদের সংকেত? হঠাৎ সবাইকে আশ্চর্য করল মায়ের গলার নরমুণ্ডের মালাটা। সেখানে 50টি স্বর্ণের নরমুণ্ডের মালা আছে, কিন্তু মায়ের গলায় তো 51টি নরমুণ্ড থাকে। তাহলে আরেকটি গেল কোথায়? ধীরে ধীরে সব রহস্যের পথে এগোতে লাগলো। সবশেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল মায়ের নিত্য পুজো দেবে, তাহলে হয়তো মায়ের প্রকোপ থেকে বাঁচা যাবে। এরপর থেকে 2 বছর কেটে গেছে, আর কোনো সাবালিকার মৃত্যু ঘটেনি। সবাই আনন্দেই সন্তান সন্ততি নিয়ে সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু কেউ আভাস করতে পারেনি এই ঝড়ের প্রকোপ এখনো বাকি ছিল। এত সময় অতিক্রম হওয়ার পর আবার এলো ভাদ্র মাসের অমাবস্যা। চারিদিক ঘোর অন্ধকার ও শূন্যতা বিরাজ করছে। সময় যেন থমকে গেছে। প্রকৃতি নিদ্রায় মগ্ন হয়েছে, কারণ এরপরেই তো তার জাগার সময়। গ্রামবাসীরা সাক্ষী হলো আবার অন্যরকম এক দৃশ্যের। গ্রামের নাম করা জমিদার চক্রবর্তী মশাই, বয়স ওই 70 ছুঁই ছুঁই। বুড়ি মারা যাওয়ার পর বড় ছেলে তারক আর ছোট ছেলে রুদ্রকে নিয়ে জমিদারি চালাতেন। ছোট ছেলের যদিও কোনোদিনই জমিদারিতে মনোযোগ ছিল না, কাজেই বুড়ো আর বড় ছেলেকেই সামলাতে হতো সবটা। বাপ বেটার অত্যাচারে গ্রামবাসী সর্বশান্ত হওয়ার উপক্রম। কত মানুষকে যে ভিটে মাটি ছাড়া করেছে তার ঠিক নেই। সবাইকে মুখ বুজে সহ্য করতে হতো এহেন অনাচার। গ্রামে এমন কোনো মেয়ে নেই যার উপর তারকের লোলুপ দৃষ্টি পড়েনি, তাই মেয়েরা এক প্রকার তার দৃষ্টির নাগালের বাইরেই থাকতে চাইত। 2 বছর আগের কথা, বাগদিপাড়ার এক মেয়েকে দিনে দুপুরে অপহরণ করেছিল তারক। তারপর আর মেয়েটিকে কদিন খুঁজে পাওয়া যায়নি। শেষে মেয়েটির মৃতদেহ পাওয়া গিয়েছিল নির্বস্ত্র অবস্থায় পাশের গ্রামের বন্ডিতে। ক্ষিপ্ত গ্রামবাসী ক্ষোভের বশে জমিদারের বড় ছেলেকে গণপিটুনি দেয়। যদিও সেই যাত্রায় সে বেঁচে গিয়েছিল, কিন্তু সে বলেছিল আবার আসবে ফিরে, কাউকে ছাড়বে না সে। তার কিছুদিন পর থেকেই তো গ্রামে একের পর এক মেয়ের নৃশংস হত্যাকাণ্ড ঘটে চলেছে। তবে কি তারক গ্রামবাসীর উপর প্রতিশোধ নিতেই এমনি একের পর এক নরপিশাচ কাণ্ড ঘটাচ্ছে? ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, মাঝে মাঝে মেঘের ঝলকানি, আর তারই মাঝে এক করুণ আর্তনাদ ভেসে বেড়াচ্ছে জমিদার বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। কিন্তু বৃষ্টির শব্দের মধ্যে এই আর্তনাদ চাপা পড়ে গেল। পাগলের মতো দিক বিদিক ছুটতে লাগলো সে, কিন্তু আর্তনাদ শোনবার জন্য সেখানে কেউ উপস্থিত ছিল না, শুধু একজনকে ছাড়া। শেষমেশ ধরা পড়েই গেল তার হাতে। যত তাকে সরিয়ে এগিয়ে যায় ততই তার শাড়ির আঁচলে টান পড়ে। তারপরে সুযোগ বুঝে শিকারী নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল তার গায়ে। শ্যামলী আর পারছে না নিজেকে আত্মরক্ষা করতে, শত চেষ্টা করছে নিজেকে বাঁচানোর। শেষে বাঁচার তাগিদে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে ভারী কিছু একটা হাতে পেল সে।
তারপর তা দিয়েই সজোরে চক্কতি বুড়োর মাথায় বসিয়ে দিল। কিছুক্ষণের জন্য দুজনেই নিশ্চুপ। তারপর মেঘের ঝলকানিতে দেখা গেল চক্কতি মশাইয়ের মাথা বেয়ে নেমে আসছে রক্তের ধারা। ক্ষণিকেই জ্ঞানশূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বুড়োটা। শ্যামলী কি করবে ভেবে উঠতে পারছে না। না, এই বাড়িতে আর নয়। লোককে বলবই বা কিভাবে এসব কথা? লোকে যে উল্টে আমাকেই চরিত্রহীনের তকমা দেবে। ভাবনা চিন্তা ছেড়ে কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে বাহির পথে ছুট দিল যেদিকে দুচোখ যায়। পরের দিন জ্ঞান ফিরতেই চক্কতি বুড়ো নিজেকে পালঙ্কে উপলব্ধি করল। পাশে দাঁড়িয়েছিল তারক। ছোট ছেলে শহর থেকে ফিরেই জানতে পারল শ্যামলী ঘর ছেড়ে পালিয়েছে। তার নাকি সংসারে মন নেই, সে আর এ বাড়িতে থাকতে চায় না। তার বেরোনোর সময় চক্কতি বুড়ো অনেক করে বাঁধা দিলে সে তার মাথায় সজোরে আঘাত করে। এইসব শোনার পর রুদ্রর শ্যামলীর প্রতি ঘৃণা বেড়ে গেল এবং বাবাকে সে কথা দিল তার মৃত্যু দেখেই সে শান্তি পাবে। শ্যামলীকে অনেক খুঁজেও তার দেখা মেলেনি। হয়তো কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে, অথবা সেই রাত্রে অন্ধকারের সাথে সেও মিলিয়ে গেছে। ছোট ছেলে রুদ্রর জমিদারিতে মন নেই। সর্বদা কেমন একটা অন্যমনস্ক ভাব। মুখপানে তাকালেই বোঝা যায় সর্বদা কোনো গভীর চিন্তায় মগ্ন সে। চোখের তলার কালো আস্তরণ প্রমাণ করে কত রাত সে শান্তিতে ঘুমোয়নি। চক্কতি মশাই ভাবলেন, যৌবন বয়সে বেশিরভাগ ছেলের মধ্যে এমন হওয়াটা স্বাভাবিক। জমিদারিতে মন না থাকুক, বিয়ে দিলে হয়তো সংসার জীবনে মনোনিবেশ করতে পারবে। তাই পাত্রী দেখা শুরু হলো। শত সুন্দর সুন্দর পাত্রী দেখেও তার পছন্দ হয়নি। হয়তো তার উদ্দেশ্য অন্য ছিল। সবশেষে পাত্রী নির্বাচন শেষ হলো। অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ সম্পন্ন হলো মহা সমারোহে। বিয়ের পরেও রুদ্রের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাদের দাম্পত্য জীবনে নিত্য অশান্তি লেগেই থাকত। চক্কতি মশাই সবই বুঝতে পারত এ ব্যাপারে। মেয়েটি কোনোভাবেই সুখী ছিল না তার বৈবাহিক জীবনে। তার উপর শ্বশুরের রোজ রোজ কটূক্তি শুনতে হতো। না আছে রঙের ছিরি, আর না আছে স্বামীকে ভালো রাখার ক্ষমতা। যা যা, দূর হয়ে যা। চক্কতি মশাই যে এখন তাকে বাড়ি ছাড়া করার সুযোগ খুঁজছেন আর ছেলের বিয়ে আবার নতুন কোনো জায়গায় দিতে চাইছেন, শ্যামলী সেটা ভালো মতোই বুঝত। সে ভালো মতোই জানত যে তাকে এ বাড়িতে আনা হয়েছে শুধু তার বাবার বিশাল সম্পত্তি পাওয়ার লোভে। একদিকে স্বামীর অনাচার আর তার উপর শ্বশুরের কটূক্তি, দুটোই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল ভেতরে। একদিন আবার শ্বশুরের নজরও তার প্রতি ভালো ঠাউর হচ্ছিল না। কেমন একটা অদ্ভুত লোলুপ দৃষ্টি দিয়ে তার শরীরটিকে যেন হাতড়াচ্ছে। শ্যামলী কালো হলেই বা কি হবে, সে এখন সাবালিকা, যৌবনে পদার্পণ করেছে। তার মুখটি ছিল মায়া ভরা, যেন এক মায়াবিনী। চোখ দুটি ছিল হরিণের মতো। বাহ্যিক গঠন ছিল আর 5টা মেয়ের থেকে আলাদা, যা যে কোনো কঠিন পুরুষের হৃদয় গলিয়ে দিতে সক্ষম। অত সুন্দর মেয়েকে কি শুধু শুধু বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়? সে ব্যাপারে চক্কতি মশাই ভাবছিলেন। আসলে পুরুষ শরীর তো, কথায় আছে এদের যৌবন নাকি কখনো শেষ হয় না, আমৃত্যু অবধি সাথে থাকে। শুধু একটা সুযোগের অপেক্ষা। এরই মধ্যে একদিন হঠাৎ করে রুদ্র কাউকে না জানিয়েই কোনো এক কাজে চলে গেল শহরে। তখন শ্রাবণ মাস। সন্ধেবেলা ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। গাঢ় অন্ধকার, প্রবল বাতাস বইছে। মাঝে মাঝে মেঘের গর্জন ও আলোর ঝলকানিতে দিগন্ত অবধি দেখা যায়। চারিদিকে এক অপরূপ সৌন্দর্য বিরাজমান। শ্যামলীর শরীরে আজ যেন প্রথমবার এক নতুন অনুভূতি কাজ করছে। বৃষ্টি কতটা জোরে পড়ছে তা জানার জন্য দোতলার বারান্দা থেকে হাত বাড়াতেই বৃষ্টির ফোঁটাগুলি তার হাতে এসে পড়তে থাকে। মাথা থেকে নিতম্ব অবধি কুঞ্চিত ঘন চুলের রাশি উড়ছে হাওয়ার সাথে সাথে। বৃষ্টির ছিটে এসে লাগছে তার গায়ে এবং
শরীর ক্রমশ ভিজে যাচ্ছে। এ যেন এক অন্যরকম তৃপ্তি। শ্যামলী আর নিজেকে আটকাতে পারল না, নিজেকে উজাড় করে দিল বৃষ্টির কাছে। বৃষ্টির ফোঁটাগুলি এসে তার সর্বাঙ্গে লাগছে, আর তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে উঠছে। আজ প্রকৃতির স্পর্শে যেন সে মত্ত হয়ে গেছে। স্বামী তাকে সবসময় দূরে সরিয়ে রেখেছে, তার স্পর্শ থেকেও বঞ্চিত হয়েছে সর্বদা। তাই সব কষ্ট ভুলে গিয়ে প্রকৃতিকেই সে আজ তার স্বামী রূপে বরণ করেছে। বৃষ্টির শীতল ফোঁটা যেন তার সর্বাঙ্গে চুম্বন করছে, আর প্রবল বাতাস যেন তাকে এসে আলিঙ্গন করছে। সাদা শাড়ির উপর থেকে তার স্তনযুগল আরও সুস্পষ্ট হয়ে উঠেছে। তাকে যেন বৃষ্টির সময় নৃত্যরত বনময়ূরীর মতো দেখাচ্ছিল, আর তার উড়ন্ত কেশরাশি আর আঁচল যেন ময়ূরের পেখমের মতো তাকে মেলে ধরেছিল। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চক্রবর্তী বুড়ো দেখছিলেন এসব। তার শরীরে এক অদ্ভুত খিদে। নিঃশব্দে আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলেন। শ্যামলী নিজেও জানত না এরপর কি হতে চলেছে তার সাথে। এখন ময়দানে শুধু বাঘ আর হরিণ। এমনই একটা দিনের অপেক্ষায় ছিলেন চক্রবর্তী মশাই। শ্রাবণের ধারার মতো শ্যামলী হঠাৎ তার শরীরে এক উষ্ণ স্পর্শ অনুভব করল। পেছন ফিরতেই তার শরীরে যেন বাজ পড়ার উপক্রম। কোনো কিছু বুঝে ওঠার আগেই হাত ছাড়িয়ে দিয়ে দৌড়ে পালাতে লাগলো অন্যদিকে। বুড়ো চক্রবর্তী তাকে অনুসরণ করে এগোতে লাগলেন। শনির ছায়া নেমে আসলো খুব শীঘ্রই গ্রামে। চাঁদ ক্রমশ ছোট হতে চলেছে। ভাদ্র অমাবস্যার নিকটেই। আসন্ন এক একটি রাত্রি যেন আরও গাঢ় এবং গাঢ়তর হয়ে যাচ্ছে। শয়তানি হাসিগুলো মুখের মধ্যে ফুটে উঠেছে। এমনই এক সময়ের অপেক্ষায় ছিল তারা। প্রতিশোধের সময় ঘনিয়ে এসেছে। প্রলয়কারিণীকে জাগানোর সময় এবার। তাকে যে জাগাতে হবে। প্রলয় যে আসন্ন। কার প্রতিশোধের কে যে বলি হতে চলেছে তার আগাম জানান দেওয়া মুশকিল। অমাবস্যার আর 2 দিন বাকি। তাই শ্মশানকালী মন্দিরকে নতুনভাবে সাজানো হচ্ছে। প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর জোগাড়ে নেমেছে। মায়ের পুজোর কোনো ত্রুটি রাখতে চায় না তারা, না হলে যে ঘোর বিপদ। সবাই যখন মন্দিরে ব্যস্ত, এরই মাঝে সদানন্দ বাগচির ছোট মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা তল্লাট খুঁজেও তার সন্ধান মেলেনি। এত হই হট্টগোল আনন্দ নিমেষেই কান্নায় ভরে গেল। এমন অবস্থায় কারোরই আর পুজোর দিকে মন নেই। কয়েকজন বলল পুজো স্থগিত রাখা হোক, পুজো সামনের মাসেও করা যাবে। মানবতার খাতিরে সবাই মেনেও নিল। মন্দিরে তালা পড়ল। যে যার বাড়ি ফিরে গেল। সবার দৃষ্টির অগোচরে কান্নার মাঝেও সদানন্দের মুখে এক শয়তানি চাপা হাসি লক্ষ্য করা গেল, যেন সে এটাই চাইছিল। আজ মহানিশি অমাবস্যা। শ্মশানে আজ এক শান্তি বিরাজ করছে। শেয়ালের ডাকটাও আজ যেন কেউ বন্ধ করিয়ে দিয়েছে। বনের সমস্ত প্রাণী গাছপালা আজ মারণ ঘুমে শায়িত আছে। মধ্যরাত্রে চক্রবর্তী মশাইয়ের শরীরে এক নরম স্পর্শ অনুভব করলেন। কানে কারোর অট্টহাসি এবং নুপুরের শব্দ শুনতে পেলেন। চোখ খুলতেই চোখের সামনে এক মেয়েকে দেখলেন দাঁড়িয়ে আছে। তার রং যেন মহানিশির গাঢ়তাকেও হার মানায়। মুখে এক কামুক হাসি বিদ্যমান। উৎকৃষ্ট বহির্গঠন, আলায়িত কেশ এবং ঘোমটায় মুখ ঢাকা। তাকে দেখে কামাতুর বশত চক্রবর্তী মশাই ধরতে যায়। যতই সে হাত বাড়িয়ে ধরবে তখনই সে হাত ফসকে বেরিয়ে যায়। এমন করতে করতে কখন যে তিনি বাড়ির প্রধান সদর থেকে বেরিয়ে গেছেন তা লক্ষ্য করেননি। এরপর মেয়েটি তাকে ইশারা করে কিছু একটা দেখালো এবং মোহবশে চক্রবর্তী বুড়ো তার
পিছু পিছু এগোতে থাকে। অনেকটা রাস্তা অতিক্রম হওয়ার পর হঠাৎ পায়ে পাথরে ঠোকা খান। তারপর হুঁশ ফিরতেই তিনি নিজেকে একটি পরিত্যক্ত মন্দিরে আবিষ্কার করলেন। কখন যে তিনি শ্মশান অবধি চলে এসেছেন সে ব্যাপারে তার খেয়াল নেই। চারিদিকে তাকালো, কিন্তু আশেপাশে মেয়েটি নেই। তাহলে মেয়েটি গেল কোথায়? সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, তার মাথা ঘোরাচ্ছে। সেই মেয়েটিই বা কোথায়, আর সে এখানে এলোই বা কিভাবে? এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ পাশেই তিনি একটি কর্কশ আওয়াজ শুনতে পেলেন, যেন কোনো যন্ত্রের সাথে কোনো যন্ত্রকে ঘষা হচ্ছে, ঠিক যেন কেউ কিছু শান দিচ্ছে। সেই আওয়াজে তার শরীরের লোম দাঁড়িয়ে গেল। মনে একটা ভয় কাজ করছিল, তাও মনে সাহস নিয়ে আওয়াজটা কিসের তা জানবার জন্য সেটি অনুসরণ করে এগোতে লাগলেন। জমিদার বাড়ির কাছাকাছি আসতেই সদানন্দ দেখল প্রধান সদর আগে থেকেই খোলা আছে। তা দেখে মুচকি হাসল আর মনে মনে ভাবল, মাছ সত্যি সদয়ে আছে, কষ্ট করে আর এত উঁচু পাঁচিল ডিঙোতে হবে না। এইসব ভাবতে ভাবতে সদর দরজার দিকে অগ্রসর হতেই যাচ্ছিল, আর তখনই তার কানে এলো একটা আওয়াজ। কেউ যেন দূর থেকে কাউকে ডাকছে। সদানন্দের পা দুটি ওখানেই থেমে গেল। আশেপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তাহলে কি কেউ তার উপস্থিতি বুঝতে পেরেছে? এরই মধ্যে কারো সেদিকে ছুটে আসার শব্দ তার কানে এলো। তাই ধরা পড়ার ভয়ে পাশেই একটি ঝোপঝাড়ের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল। এরপর দরজা দিয়ে হন্তদন্ত হয়ে তারককে ছুটে আসতে দেখা গেল, আর চারিদিকে একবার পর্যবেক্ষণ করে তাকে বনের পথে এগোতে দেখে সদানন্দ কিছুটা অবাক হলো। সে এক প্রকার নিশ্চিন্ত হলো যে সে কারো দৃষ্টিগোচর হয়নি। অতএব তার মনে প্রশ্ন জাগল, এত রাতে তারও বাইরে কেন, আর বনের দিকেই বা যাচ্ছে কি জন্য? সে কোথায় যাচ্ছে এই ব্যাপারে খতিয়ে দেখার জন্য সদানন্দও তাকে লক্ষ্য করে বনের রাস্তা ধরে এগোতে লাগল। তারক আগে আগে আর সদানন্দ তার পিছনে পিছনে। এভাবেই বনের অনেকটা পথ এগোনোর পর তারা মাতঙ্গী নদী অবধি চলে আসলো। এরপর সদানন্দের মাথায় দুষ্টু বুদ্ধি খেলল। সে ভাবল, শিকার নিজে হাতে ফাঁদ অব্দি চলে এসেছে, একে ছাড়লে হবে না। এতদিন যার অপেক্ষা ছিল, এখন তার পরিণতির সঠিক সময় হয়েছে। হ্যাঁ, আর এটাই তো তার সঠিক স্থান। এই গভীর বনের মধ্যে কেউ দেখারও থাকবে না, আর রাত্রের এই ঘটনার সাক্ষী থাকবে শুধুমাত্র এই বনের গাছপালা আর প্রাণীরা। সে তীব্র বেগে তারকের দিকে ধাবিত হচ্ছিল, কিন্তু তারককে হঠাৎ করে দাঁড়িয়ে পড়তে দেখে সে থেমে গেল। কি ব্যাপার? তারক আবার ফিরে আসছে কেন? মাঝ রাত্রে সদর দরজা খোলার আওয়াজ পেয়ে তারকের ঘুম ভেঙে গেল। বাড়িতে চোর আসলো নাকি? এই ভাবতে ভাবতে দোতলার বারান্দায় বেরিয়ে আসলো। বারান্দা দিয়ে সোজা তাকাতেই দেখল চক্রবর্তী মশাইকে বাড়ির বাইরের দিকে চলে যেতে। তারক ঠিক বুঝে উঠতে পারছিল না চক্রবর্তী মশাই এত রাত্রে বাইরে কি জন্য যাচ্ছেন। বারান্দা থেকে বাবাকে অনেকবার ডাকলো, কিন্তু সেই আওয়াজ চক্রবর্তী মশাইয়ের কান অবধি গিয়েও পৌঁছালো না। কারণ সেই সময় কেউ তাকে মোহের ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সে কথা তারক আন্দাজ করতে পারেনি। চক্রবর্তী মশাই ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলেন। এত রাত্রে বনের দিকে কী কারণে যাচ্ছে সেটা তারককে জানতে হবে। তাই সময় নষ্ট না করে দ্রুত কক্ষে গেল
হ্যারিকেনটা আনতে আর টেবিলের ভেতরে রাখা পিস্তলখানা নিল, কারণ রাত্রে বনে কখন কী বিপদ আসে। এরপর ছুটে নিচের তলায় এসে সদর দরজা দিয়ে বেরিয়ে চারিদিকে তাকালো আর সেই পথটিকে অনুসরণ করে এগোতে লাগলো। যেই পথ ধরে চক্রবর্তী মশাই এগিয়েছে সেই দিকে। হ্যারিকেন নিয়ে তারক এগিয়েই যাচ্ছে বনের মাঝ দিয়ে। চারিদিকের নিস্তব্ধতা আর অন্ধকার তাকে ক্রমে গ্রাস করছিল। মনে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। এভাবে অনেকটা পথ অতিক্রান্ত হওয়ার পর সে বনের শেষ ভাগে এসে উপস্থিত হলো। চারিদিকে দিক বিদিক বুঝতে না পেরে তারক এক প্রকার হতাশ হয়ে গেল। এই অন্ধকারে চক্রবর্তী মশাই যে বনের কোন দিকে গেল তারক তা আর বুঝে উঠতে পারল না। তাই অগত্যা বাড়ি ফিরে আসার পরিকল্পনা করল, কারণ এত রাত্রে অন্ধকারে এই গভীর বনে সে একা কোথায় বা খুঁজবে তার বাবাকে। কিছুটা এগিয়ে আসার পর তারক বুঝল কেউ তার পিছন পিছন আসছে। যদিও সে অনেক আগেই টের পেয়েছিল যে কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু চক্রবর্তী মশাইকে খোঁজার তালে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়নি। ধীরে ধীরে আওয়াজটা যেন আরও তার কাছে আসতে লাগলো। নিমেষেই পেছনে ঘুরতেই দেখল পিছনে কেউ নেই, আর তার সাথে লক্ষ্য করল পাশের ঝোপটা নড়ে উঠতে। তারক মনকে শক্ত করল আর পকেট থেকে পিস্তলটা বার করে সেই দিকে তাক করে বলে উঠল, কে কে আছিস ওখানে? বেরিয়ে আয় এদিকে, না হলে কিন্তু গুলি করব। বেগতিক অবস্থা দেখে প্রাণের ভয়ে সদানন্দ ঝোপ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। কে রে, কে তুই? এদিকে আয়। আগে আগে আমি বড় কর্তামশাই। কাছে আসতেই হ্যারিকেনের আলোয় সদানন্দের মুখটা ফুটে উঠল এবং অবাক হয়ে তারক বলল, সদানন্দ না তুই? আগে আগে হ্যাঁ হ্যাঁ বড় কর্তামশাই আমি। তাই এত রাতে এই বনে কি করছিস? সদানন্দ ভয়ে ভয়ে কাপা কণ্ঠস্বরে বলল, তেমন কিছু না। ও বুঝেছি, মেয়ে হারানোর শোক থেকে উঠতে পারছিস না, তাই তো? তাই মেয়েকে এত রাত্রে খুঁজে বেড়াচ্ছিস নাকি? তা পেয়েছিস মেয়েকে? মেয়ে তো হারায়নি বড় কর্তামশাই। মানে মেয়ে হারায়নি? তাহলে কাল যে বললি সবাইকে তোর মেয়েকে নাকি পাওয়া যাচ্ছে না, তোর এই মিথ্যে অভিনয়ের জন্য মায়ের পুজোটা? হ্যাঁ, মায়ের পুজো বন্ধ হয়েছে। আসলে আমি তো সেটাই চাইছিলাম। তারক ক্রোধের সাথে বলল, তোর মেয়ে যখন হারায়নি তাহলে পুজোটাকে বন্ধ করালি কেন? আরে এত রাত্রে বনে কি করছিস? তোর উদ্দেশ্যটা কি বলতো? সদানন্দ এক মুখ বিকৃত হাসি হেসে উঠে বলল, আগে আপনাকে মারতে বড় কর্তামশাই। হ্যারিকেনের আলোয় তারক দেখল সদানন্দের মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠছে ক্রমশ। তার চোখ দুটি রক্তবর্ণের ন্যায় লাল হয়ে উঠেছে, যার মধ্যে এক হিংস্র ভাব ফুটে উঠছে। মানে আমি কি করেছি যে তুই আমাকে মারবি? গ্রামে একের পর একটা মেয়েকে হত্যা করেছেন নৃশংসভাবে। তাদের মধ্যে আমার বড় মেয়েটাও বাদ যায়নি। কি দেখেছিল সে জীবনের? জীবনটা তো তার সবে শুরু হয়েছিল। কি দোষ করেছিল সে? আপনার নরপিশাচী খেলার শিকার তাকেও হতে হলো। আস্তে আস্তে হাতে থাকা কাস্তের উপর মুঠোটা আরো শক্ত হলো আর তা উপরের দিকে তীব্র গতিতে উঠতে থাকলো। সদানন্দ তুই ভুল ভাবছিস সদানন্দ। এরপর এক আকাশ ফাটানো চিৎকার আর নিমেষেই তারকের গলার নলি কেটে রক্ত ঝর্ণার মতো বেরোতে লাগলো। তারক মাটিতে পড়ে গেল। সদানন্দের এতেও মন ভরল না, কারণ সে তার মৃত্যু অবধি অপেক্ষা করতে পারবে না। এক লাফে তার বুকের উপর বসলো এবং একের পর এক কোপাঘাত করতে লাগলো তার গলায়, যতক্ষণ না তার মুন্ডুটি ধর থেকে আলাদা হয়। এরপর নখে করে শিকারি নেকড়ের মতো তার সারা শরীর খাবলাতে লাগলো আর তার শরীরকে ছিন্ন ভিন্ন করতে লাগলো। হ্যারিকেনের আলোয় দেখা গেল রক্তের একটি ছোট্ট স্রোত গিয়ে মিশে যাচ্ছে মাতঙ্গী নদীর জলে। মাতঙ্গীর জল আজ শয়তানের রক্তে রাঙিয়ে উঠেছে।
তারকের মুন্ডবিহীন দেহটা ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল। এরপর সদানন্দের মুখে এক শান্তিময় হাসি আসলো। আকাশপানে তাকিয়ে সে তার মেয়েকে মনে করতে লাগলো। তার চোখের কোণ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ল। তার মেয়ে আজ উপর থেকে অনেক খুশি হয়েছে তা সদানন্দ বুঝতে পেরেছে। আজ এক পিতার তার মেয়ের প্রতি অনাচারের প্রতিশোধ পূর্ণ হলো, কিন্তু এখনো যে কিছু কাজ বাকি আছে। ধুতির সাথে কোমরের বাঁধা বাটিটা এক হাতে নিল আর অন্য হাতে বাটির উপর তুলে ধরল তারকের মুন্ডুটা। মুন্ডু থেকে নির্গত বিন্দু বিন্দু রক্তে বাটিটা ভর্তি হতে লাগলো। এই রক্ত দিয়েই যে মা চণ্ডীকে স্নান করানোর পরেই তার সংকল্প পূরণ হবে। এরপর তারকের নিথর দেহকে পিছনে ফেলে সদানন্দ রক্তের বাটি হাতে শ্মশানের উদ্দেশ্যে অগ্রসর হল। চক্রবর্তী মশাই আস্তে আস্তে শব্দটিকে অনুসরণ করে এগোতে লাগলেন। মনে এক বিচলিত ভয় কাজ করছে তার। এগিয়ে যেতেই দেখলেন এক বিভৎস দৃশ্য। সেই মেয়েটির হাতে একটি বড় খড়গ, আর সেই খড়গের মুখ কিছু একটা দিয়ে ঘষছে সে, আর তা থেকেই এমন শব্দ নির্গত হচ্ছে। চক্রবর্তী মশাই রাগান্বিত সুরে বলে উঠলেন, কে তুমি? আমাকে এখানে কেন এনেছো? মেয়েটি কোনো উত্তর দিল না। সে যেন নিজের কাজে অটল। ক্রমশ সেই শব্দের মাত্রা বাড়তে থাকল। চক্রবর্তী মশাই তার কান দুখানি চেপে ধরলেন। সেই আওয়াজের তীব্রতা এতটাই যে সেটি চক্রবর্তী মশাইয়ের হাতকে ভেদ করে কানের মধ্যে দিয়ে গিয়ে মস্তিষ্কে আঘাত করছে। এভাবে অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর শব্দটা বন্ধ হলো। তিনি কান থেকে হাত সরালেন। চারিদিকে হয়ে থাকা নিস্তব্ধতায় তিনি তার প্রচণ্ড গতিতে হওয়া হৃৎপিণ্ডের সঞ্চালন শুনতে পাচ্ছিলেন। ভয়ে তার গলা শুকিয়ে আসতে লাগলো। মেয়েটি উঠে দাঁড়ালো। তার হাতে খড়গ নিয়ে চক্রবর্তী মশাইয়ের দিকে এগোতে লাগলো আস্তে আস্তে। চক্রবর্তী মশাইও এক পা করে পিছোতে লাগলেন। ঘোমটার নিচ থেকে তার মায়াবিনী হাসি স্পষ্ট বোঝা যাচ্ছে। চক্রবর্তী মশাইয়ের শরীর আর সাথ দিচ্ছিল না। ভয়ে তার হৃৎপিণ্ডের গতি আরও বাড়তে থাকলো। হঠাৎ নদীর পাড় থেকে কারোর মরণ চিৎকার ভেসে আসলো মন্দির অবধি, আর তার সাথেই চক্রবর্তী মশাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। জ্ঞান ফিরতেই চক্রবর্তী মশাই উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি অনুভব করলেন তার হাতগুলি শক্তভাবে পিছনের দিকে বাঁধা আছে, আর গলাটি কোনো কিছুর সাথে শক্তভাবে আটকে রয়েছে। এক সুন্দর গন্ধ তার নাকে এসে লাগলো, আর মন্দিরের গর্ভগৃহ থেকে ভেসে আসা মন্ত্রের শব্দ তার কান অবধি পৌঁছালো। চোখ মেলতেই দেখলেন মন্দির থেকে একটি ক্ষীণ আলো বেরিয়ে আসছে, যা মন্দিরকে আলোকিত করে তুলেছে ও অন্ধকারের গাঢ়তাকে ঢেকে দিয়েছে। তিনি মনে মনে ভাবলেন, মন্দিরে তো পুজো বন্ধ, তাহলে মন্দিরে পুজো দিচ্ছে কে? তাই সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তিনি দেখলেন সেই আলোতে মূর্তিটি আরও ভয়ানক দেখাচ্ছে। মূর্তিটি এতটাই উজ্জ্বল লাগছে যেন মূর্তির মধ্যে কেউ সবে তেল লেপন করেছে। সেদিক থেকে চোখ সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখলেন সেই মেয়েটিকে। সে মূর্তির দিকে মুখ করে বসে আছে। সারা শরীর তার ভেজা, যেন এইমাত্র সে স্নান করেছে। কেশরাশি থেকে জলের বিন্দু ফোঁটা ফোঁটা আকারে মেঝেতে গিয়ে পড়ছে। কিছু একটা মন্ত্র পড়তে পড়তে হাতে সেই বড় খড়গটি তুলে ধরে তাতে সিঁদুর লেপন করছিল। এরপর সে উঠে দাঁড়ালো। তারপর চামুণ্ডা মাকে প্রণাম করেই সে ঘুরে দাঁড়ালো। চক্রবর্তী মশাই আঁতকে উঠলেন। হতচকিত হয়ে চক্রবর্তী মশাই বলে উঠলেন, শ্যামলী, তুই? শ্যামলী মৃদু স্বরে জবাব দিল, হ্যাঁ বাবা, আমি। শয়তানি, আমাকে ছেড়ে দে। তোকে তোকে আমি শেষ করে দেব। ছেড়ে দেওয়ার জন্য তো আমি আপনাকে এখানে আনিনি। কোথায় ছিলিস এতদিন?
সবার দৃষ্টির আড়ালে আমি এই জঙ্গলেই থাকতাম। মন্দিরে পুজো দিয়ে যাওয়ার পর যে প্রসাদ পড়ে থাকতো সেই খেয়েই এতটা দিন কাটিয়েছি, আর শুধু প্রতিশোধের দিন গুনেছি। এমনই একটা দিনের অপেক্ষায় ছিলাম। মা এখানে সত্যি আছেন বাবা, তিনি আমাকে এতদিন অভুক্ততা থেকে বাঁচিয়েছেন। তাকে আমি কি করে এই বিশেষ দিনে অভুক্ত অবস্থায় রাখি বলো? আমার কি ধমনে সইবে? তার পুজো কিভাবে বন্ধ হতে দিই তুমি বলতে পারো? মা যে রক্ত চান, তিনি যে রক্তপ্রিয়া, তাই আপনার মতো পাপীর রক্তই হবে মার জন্য উত্তম ভোগ, আর আপনার মৃত্যুতেই আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। শেষবারের মতো চক্রবর্তী মশাই প্রাণপণে পালানোর চেষ্টা করলেন, কিন্তু বিফল হলেন। তার গলাটিকে কেউ যেন শক্ত করে একই জায়গায় ধরে রেখেছে। অক্লান্ত চেষ্টার পর তিনি হাঁপিয়ে গেলেন। সামান্য আলোতেই ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন তার মাথাটি একটি হাঁড়ি কাঠের মাঝে আটকানো। ভয়ে তার সারা শরীর ঘামতে শুরু করল। তার মাথা থেকে নির্গত ঘামের স্রোত নাক দিয়ে বিন্দু বিন্দু আকারে মেঝেতে গিয়ে মিলতে লাগলো। কাতর স্বরে বলে উঠলেন, কি চাস তুই? শ্যামলী এক মুখ বিস্ফারিত হাসি নিয়ে বলে উঠল, আপনার বলি। সঙ্গে সঙ্গে চক্রবর্তী মশাইয়ের শরীর দিয়ে একটা শীতল রক্তের স্রোত বয়ে গেল। খড়গটিকে মেঝেতে ঘষিয়ে ঘষিয়ে শ্যামলী তার দিকে এগোতে লাগলো। তা থেকে নির্গত বিকট শব্দ মন্দিরের চারিদিকে প্রতিফলিত হচ্ছিল। তার শরীরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। চক্রবর্তী মশাই শ্যামলীর উপর করা অনাচারের ভুল বুঝতে পারলেন। অনেকবার প্রাণ ভিক্ষা চাইলেন, কিন্তু আজ তার করুণ আর্জি শ্যামলীর কান অবধি পৌঁছালো না, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আজ শ্যামলী আর মায়ার বন্ধনে জড়াতে চায় না। তার কাছে আজ শুধু তার সম্মান আর প্রতিশোধ আগে। মুখে এক রাস তেজ নিয়ে শূন্যে উঠল খড়গ। তীব্র গতিতে তাগিয়ে নামল চক্রবর্তী মশাইয়ের গলায়। রক্ত ছিটকে গিয়ে লাগলো শ্যামলীর চোখে মুখে শরীরে। এতদিন ধরে শরীরে জ্বলতে থাকা আগুন সেই রক্তে আজ নিভল। পাশে পড়ে থাকা চক্রবর্তী মশাইয়ের কাটা মুন্ড যেন তখনও শেষবারের মতো মুখ নেড়ে ক্ষমা চাইতে গেলেন। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর শ্যামলী শান্ত হলো, আর মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের জন্য শোকে ভেঙে পড়ল। নিজের হাতে সে পিতৃতুল্য মানুষটিকে হত্যা করেছে, এই যে এক বড় পাপ। কিন্তু নিজেকে মানিয়ে নিল এই বলে যে একদিন তার সাথে যা হয়েছে তা অন্য কারোর সাথে হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। নারীকে অবলা ভেবে তার উপর অনাচার করা মানুষ কখনোই ক্ষমার প্রার্থী হতে পারে না। তাই সমাজে থাকা এইসব মানুষরূপী অসুরদেরকে পৃথিবী থেকে শেষ করে দেওয়াই শ্রেয়। এরপর চক্রবর্তী মশাইয়ের মুন্ডুটি এক হাতে আর অন্য হাতে খড়গটি নিয়ে শ্যামলী উঠে দাঁড়ালো। হঠাৎ এক দমকা বাতাস এসে দূরের গাছপালার মাথাগুলোকে ঝুঁকিয়ে দিল। প্রকৃতি যেন আজ তার উগ্র রূপের কাছে নতমস্তক হয়ে প্রণাম জানালো। উজ্জ্বল কৃষ্ণবর্ণ আলায়িত বিস্তৃত কেশরাশি, মুখে দীপ্ত তেজ, চোখে ক্রোধাগ্নি, এক হাতে খড়গ আর অন্য হাতে মুন্ড। মহামায়া যেন স্বয়ং আজ তার মধ্যে অবতরণ করেছেন। অপরদিকে রক্তের বাটি হাতে সদানন্দ মন্দিরে প্রবেশ করতেই কারোর মুন্ডবিহীন দেহ পড়ে থাকতে দেখে তার গা শিউরে উঠল। হাতের আঙ্গুলগুলো তখনও নড়ছে, যেন সেই দেহতে প্রাণ এখনো রয়েছে। আশেপাশে মুন্ডু পড়ে থাকতে না দেখে সে চিনতে পারল না, কিন্তু সে অনুমান করে নিল এই ঘটনাটা কিছুক্ষণ আগেই ঘটেছে। আশেপাশে তাকাতেও কাউকে সে দেখতে পেল না। হঠাৎ মন্দির থেকে কিছু একটা পড়ার শব্দ এলো। সদানন্দ মনকে শক্ত করল,
আর মন্দিরের ভেতরে কে আছে তা জানার জন্য এগিয়ে গেল। দরজার কাছ থেকে লুকিয়ে দেখতে লাগলো। সে কি ভয়ানক দৃশ্য! তার হাত দুখানি কাঁপতে শুরু করলো। হাত থেকে রক্তের বাটিটা পড়ে গেল। এ আর কারণ নয়, চক্রবর্তী মশাইয়ের মুন্ডু। তার মানে এতদিন ধরে ঘটে চলা এই নরপিশাচ কাণ্ড এই মেয়েরূপী শয়তানির কাজ। সদানন্দ কষ্টে ভেঙে পড়ল। দরজাটিকে হাতড়াতে মাটিতে বসে পড়ল আর বলতে লাগলো, এ মা, এ কি পাপ করালে আমাকে দিয়ে? আমি ক্রোধের বশে ভুল ঠিক বিচার না করে সন্দেহের বশে এক নির্দোষ প্রাণ নিয়েছি। তবে এই কি তোমার ইচ্ছে ছিল? একবারের জন্য যদি তারকের কথা তখন মানতাম, তাহলে আজ আমার এরকম অঘটন ঘটতো না। কিন্তু এই শয়তানিকে আমি ছাড়বো না এই শয়তানিকে আমি প্রাণ নিয়ে ছাড়বো। এই তো আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। ধীরে ধীরে আবার তার মুখে সেই রাগ মূর্তি ফুটে উঠল। সে উঠে দাঁড়ালো আর শ্যামলীকে মারার জন্য মন্দিরের ভেতরে অগ্রসর হতেই কোনো এক অদৃশ্য শক্তি তাকে মন্দিরের দরজা থেকে দূরে ছিটকে ফেলে দিল। সেই শব্দে শ্যামলী পেছন ফিরে তাকালো আর ছুটে মন্দির থেকে বেরিয়ে আসলো। চক্রবর্তী মশাইয়ের মুন্ড হাতে শ্যামলী মন্দিরে প্রবেশ করে। হাত থেকে খড়গটি মেঝেতে ফেলে দিল আর প্রতিশোধের প্রতীক স্বরূপ মায়ের গলার মুন্ডমালার শেষ প্রান্তে চক্রবর্তী মশাইয়ের মুন্ডুটি বেঁধে দিল, যাতে পরের দিন সকালে পুরো গ্রামবাসী এই ঘটনার সাক্ষী হতে পারে, যাতে ভবিষ্যতে কোনো পুরুষ নারীর সম্মানহানির আগে হাজারবার ভাবে। শ্যামলী বুঝতে পারল না সে নিজের অজান্তেই কি করে বসেছে। হঠাৎ শান্ত প্রকৃতি অশান্ত হয়ে উঠল। নদী পার হতে শেয়ালের ডাক ভেসে আসতে লাগলো। এক দমকা বাতাস এসে মন্দিরে প্রবেশ করলো আর ভেতরে জ্বলতে থাকা মোমবাতিটা নিভিয়ে দিল। আর তার সাথে শ্যামলীর অগোচরেই মূর্তিটির অন্ধকার অক্ষিকোটর হতে একটি রশ্মি নির্গত হয়ে তা ক্ষণিকেই মিলিয়ে গেল। যেন পাথরের মূর্তিতে হঠাৎ করে কেউ প্রাণ প্রতিষ্ঠা করল। হঠাৎ পেছনে কারো চিৎকার শুনতে পেয়ে শ্যামলী ছুটে বাইরে বেরিয়ে গেল। সেখানে পৌঁছে দেখে একজন মাটিতে পড়ে কাতরাচ্ছে। শ্যামলী তাকে তুলে ধরল। সদানন্দের তেজ তখনও কমেনি। কোনো ক্রমে উঠে শ্যামলীকে মারতে উদ্যত হলে আবার এক অদৃশ্য কিছু তাকে দূরে ছিটকে ফেলে দেয়, যেন কোনো অদৃশ্য শক্তি শ্যামলীকে রক্ষা করছে। দুজনেই এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কেউ কিছু বুঝে উঠতে পারল না। সদানন্দ বলে উঠল, তার মানে তুই মায়াবিনী? তোকে মারাটা এত সহজ নয়। কি বলছেন কি আপনি এসব? এই মায়ার বশেই তুই তাহলে এতগুলো মেয়ের প্রাণ নিয়ে এসেছিস এতদিন? আমি কোনো নির্দোষের প্রাণ নিইনি। আমি শুধু আমার প্রতিশোধটুকু নিয়েছি। কিসের প্রতিশোধ? শ্যামলী তাকে প্রথম থেকে শেষ অবধি সব ঘটনা সবিস্তারে বলে। আর সদানন্দও তার ক্রোধের বশে করা ভুলের ব্যাপারে শ্যামলীকে জানায়। শ্যামলী তাকে সান্ত্বনা দিয়ে বলে, এতে আপনার কোনো দোষ নেই, এটাই বিধির বিধান। হয়তো বাগদিপাড়ার মেয়েটার উপর করা অনাচারের শাস্তি ভগবান আপনার হাত দিয়েই দেওয়ালেন। ভগবান হয়তো আপনাকে এই কাজের জন্যই যোগ্য মনে করেছিলেন। এরপর কিছুক্ষণ দুজনেই চুপ থাকলো। শুধু একগুচ্ছ নিরাশা আর হতাশা কাজ করছে। দুজনের মনেই তখন একটি প্রশ্ন দানা বাঁধছিল, এই হত্যা খেলা তাহলে কে করছে? আর এই অদৃশ্য শক্তির উৎস কোথায়? এইসব ভাবতে ভাবতেই হঠাৎ দূর থেকে কারোর আওয়াজ ভেসে আসলো। আর তার সাথে একটি আলো মন্দিরের দিকেই এগিয়ে আসতে দেখা গেল। তাহলে কি জমিদার বাড়ির লোক? প্রাণের ভয়ে মন্দিরের একপাশে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ল তারা, আর সেই আলোর এদিকে আসার অপেক্ষা করতে লাগলো। আলোটি ছিল একটি লণ্ঠনের, আর সেটিকে হাতে নিয়ে কেউ একজন এদিকেই এগিয়ে আসছে। সেই আলোতে মুখ বোঝা না গেলেও শ্যামলী আর সদানন্দ বুঝতে পেরেছিল যে সেই লোকটি একটি মেয়েকে টানতে টানতে নিয়ে আসছে।
দূর থেকেই শোনা যাচ্ছিল সেই মেয়েটির করুণ স্বর। বারবার বলছিল, আমাকে ছেড়ে দিন। কিন্তু লোকটি তার কথার কোনো উত্তর দিচ্ছিল না। মেয়েটির হাত দুটি পিছনের দিকে, তা থেকে তারা অনুমান করেই নিয়েছিল মেয়েটির হাত পিছন দিকে বাঁধা আছে। মেয়েটির মুখ খোলাই ছিল। হয়তো লোকটি জানত এই জঙ্গলে মেয়েটির করুণ আরতি শোনার জন্য কেউ থাকবে না। মেয়েটিকে সজোরে টানতে টানতে তারা মন্দিরের সামনে এসে উপস্থিত হলো। লোকটি সময় নষ্ট না করে মন্দিরের একটি স্তম্ভের সাথে মেয়েটিকে বেঁধে লণ্ঠনটি হাতে নিয়ে দ্রুত গর্ভগৃহের দিকে অগ্রসর হলো। তার যেন অনেক তাড়া আছে, তাই দ্রুত কোনো কাজ সম্পন্ন করতে চায়। তড়িঘড়ি করার কারণে কিছুটা পাশেই পড়ে থাকা চক্রবর্তী মশাইয়ের মুন্ডবিহীন দেহটা তার দৃষ্টিগোচর হলো না। গর্ভগৃহের দরজার সামনে যেতেই লোকটি ধুতির কোচ থেকে একটি উজ্জ্বল বস্তু বের করল। শ্যামলী লণ্ঠনের মৃদু আলোতে ভালো করে লক্ষ্য করল সেই উজ্জ্বল বস্তুটি হচ্ছে স্বর্ণ জাতীয় কিছু। তারপর এক মুখ হাসি হেসে লোকটি গর্ভগৃহে প্রবেশ করল। এরই ভাগে শ্যামলী লোকটির চোখের আড়াল হতে ছুটে সেই মেয়েটির কাছে গেল। তারপর তাকে বাঁধন মুক্ত করে জিজ্ঞাসা করল, তোমাকে এখানে কেন আনা হয়েছে? মেয়েটি ভীত ও কাঁপা স্বরে উত্তর দিল, জানি না। সেই লোকটি কে যে তোমাকে এখানে এনেছে? অন্ধকারে আমি তার মুখ দেখতে পাইনি। এরপর মেয়েটি কান্নায় ভেঙে পড়ে আর শ্যামলীকে বলে, আপনি আমাকে বাঁচান, না হলে সে আমাকে মেরে ফেলবে। শ্যামলী তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি যতক্ষণ আছি তোমার গায়ে একটা আঁচড় পড়তে দেব না। এসবের মাঝেই গর্ভগৃহ থেকে একটি চিৎকার ভেসে এলো বাইরে, আর তার সাথে নিচে কিছু একটা পড়ার শব্দ পাওয়া গেল। গর্ভগৃহে প্রবেশ করেই লোকটি মূর্তির সামনে এসে দাঁড়ালো আর মূর্তিটির মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন কতদিন দেখা হয়ে ওঠেনি। লোকটির মুখে এক প্রশান্তির ছাপ স্পষ্ট, কারণ আজ তার এতদিনের অপেক্ষার অবসান হবে। তার এতদিনের করা তপস্যা, যার জন্য সে জঘন্যতম কাজ করতেও পিছু পা হয়নি, আজ তার সিদ্ধি লাভ ঘটবে। 51তম বলির মধ্য দিয়েই তার সাধনা সম্পন্ন হবে। কালকে নিয়ন্ত্রণ করা স্বয়ং কালী এরপর থেকে তার অধীনস্থ থাকবে। তার প্রধান উদ্দেশ্য আসরিক শক্তিকে জাগ্রত করে ত্রিলোকে রাজ করা। এই কাজের সিদ্ধি লাভের সময় নানান বাধা ও বিপদের সৃষ্টি হয়, আর সেই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য কালশক্তি সর্বদা তার মাথার উপর বিরাজ করবে ছত্রের ন্যায়। তাই তো আগে তাকে প্রসন্ন করতে হবে। এসব ভাবতে ভাবতেই সে ভেতরে ভেতরে হেসে উঠল আর ভাবল, মা না পারবে ভক্তকে ছাড়তে, আর না পারবে এই অনর্থকে মানতে। প্রত্যেক সাবালিকার বলি দেওয়ার পর প্রতীকী হিসাবে এতদিন সে একটি করে স্বর্ণের নরমুণ্ড মাকে অর্পণ করেছে, আর আজ তার শেষতম মুণ্ড মাকে অর্পণ করা হবে। তাই সেই মুণ্ডটি মালার সাথে স্থাপনের জন্য লণ্ঠনটি নিচের দিকে নামিয়ে নিয়ে আসতেই তার শরীরে যেন এক বিদ্যুতের গতি খেলে গেল। তার চোখ দুটি বিস্ফারিত হয়ে গেল। সে চিৎকার করে উঠল। হাত পা ঠান্ডা হতে লাগলো ক্রমশ, আর সারা শরীর কাঁপতে থাকায় হাত থেকে মুণ্ডটি গড়িয়ে পড়ল মেঝেতে। তড়িঘড়ি সে বেরিয়ে পড়ল গর্ভগৃহ থেকে। সেখান থেকে বেরিয়ে প্রথমেই সোজা তার চোখে পড়ল চক্রবর্তী মশাইয়ের পড়ে থাকা নিথর দেহটার দিকে। তার শরীর থেকে নির্গত রক্ত তখনও শুকোয়নি। লোকটা সেদিকে তাকিয়ে কোনো কারণে গর্জে উঠল, ছুটে গেল দেহটার কাছে আর তাকে জড়িয়ে ধরে বসে রইল কিছুক্ষণ। লোকটির এমন আচরণ দেখে শ্যামলী কিছুটা হতচকিত হলো। লোকটা রাগে যেন ফোঁস ফোঁস করতে লাগলো। কিছুক্ষণ পর আশেপাশে কেউ আছে নাকি তা দেখার জন্য এদিক সেদিক তাকাতেই সে দেখল স্তম্ভের কাছে মেয়েটি নেই। তাকে কেউ বাঁধন মুক্ত করেছে। এটা দেখে সে আরও ক্ষোভে ফেটে পড়ল। উঠে দাঁড়াতেই তার চোখ পড়ল গর্ভগৃহের ভেতরে পড়ে থাকা খড়গটির দিকে। সেটিকে তুলে নিয়ে স্তম্ভের দিকে এগিয়ে আসতেই দেখতে পেল সেই মেয়েটির সাথে অন্য একজন রয়েছে। সে সেদিকেই এগোতে লাগলো।
লোকটিকে খড়গ হাতে তাদের দিকে আসতে দেখে মেয়েটি ভয়ে শ্যামলীকে অনেক করে বলল পালানোর জন্য, কিন্তু শ্যামলী তার কথা মানল না, কারণ সে এর শেষ না দেখে এক পাও নড়বে না। মেয়েটির বিশ্বাস আর সাথ দিচ্ছিল না। প্রাণের ভয়ে শ্যামলীকে রেখেই সে বনের দিকে দৌড় দিল। মেয়েটিকে দৌড়াতে দেখে লোকটি সিংহের ন্যায় গর্জন করে বলে উঠল, তুই আমার এতদিনের সাধনায় ব্যাঘাত ঘটিয়েছিস। আজ আমার শিকার তোর জন্য হাতছাড়া হয়েছে। ফলস্বরূপ আজ তোকেই আমি বলি চড়াবো। লোকটি আরো দ্রুত তার দিকে এগোতে থাকে। শ্যামলীও তার কথায় ভয় না পেয়ে সাহসের সাথে তার দিকে এগোতে থাকলো। দুজনেই দুজনের সম্মুখীন হতেই যেন দুজনের মাথায় বাজ পড়ল। শ্যামলী, তুই? হ্যাঁ রুদ্র, আমি। তুই এখনো মরিসনি তাহলে? হ্যাঁ। শ্যামলী কোনো উত্তর দিল না। তার শরীর আর সাথ দিচ্ছিল না তাকে, শুধু নির্বাক হয়ে মাটিতে বসে পড়ল। চোখের কোণ হতে অশ্রুর ধারা বইছে। সে মনে মনে ভাবল, বিধাতাই কোন বাড়িতে আমার ভাগ্য লিখেছিল, যেই বাড়ির এক একজন এক একটা নরপিশাচ। আজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে তার। অপরদিকে রুদ্রের মুখে ক্রোধের ছাপ আরো বাড়তে থাকে। সে আবার বলে উঠল, তুই আমার পিতাকে হত্যা করেছিস তাহলে? শ্যামলী এবার মুখ খুলতে বাধ্য হলো। সে বলে উঠল, তুমি ভুল বুঝছো রুদ্র। তোমার বাবা আসলে একজন মানুষরূপী শয়তান। তুমি যেদিন শহরে গেছিলে সেদিন। রুদ্র তার কথা সম্পূর্ণ হওয়ার আগেই বলে উঠল, চুপ, একদম চুপ, আর কোনো কথা শুনবো না। আমার সাধনা শেষ হওয়ার আগে পর্যন্ত আমার নিষ্কামভাবে থাকাটা একান্ত প্রয়োজন ছিল। হয়তো পত্নীর মর্যাদা দিতে পারিনি, তা বলে তোকে আমি ত্যাগও করিনি। তোর সাথে সামান্য উপভোগের জন্য আমি আমার সাধনা বিফলে যেতে দিতে পারি না। আর তুই তার প্রতিশোধ নিলি আমার পিতাকে হত্যা করে। আজ আমি তার প্রতিশোধ নেব তোকে বলি দিয়ে। শ্যামলী কাঁদো কাঁদো স্বরে বলল, তুমি এসব কেন করছো? তুমি এতগুলো নিরীহ মানুষের প্রাণ কেন নিচ্ছ? রুদ্র পাগলের মতো হাসতে হাসতে বলে উঠল, এই ত্রিলোকের রাজ করব আমি। অসীম শক্তির মালিক হতে চাই। সব ওই মূর্খ গ্রামবাসীদের জন্য। ওরা ভেবেছিল এসব চণ্ডীর প্রকোপে হচ্ছে, তাই মন্দিরে নিত্য পুজো শুরু করলো। হ্যাঁ, আর আমার লোকচক্ষুর আড়ালে এতদিনের সাধনা শেষ হয়ে যাবার পথে এসে বন্ধ হলো। কিন্তু মনে যে তীব্র ইচ্ছা ক্রমে জেগে জেগে উঠছিল, তাই তোর বাড়ি ছাড়ার আগের দিন শহরে গেছিলাম। হ্যাঁ, শহরে গেছিলাম ওই স্বর্ণমুণ্ড আনতে, যদি আর একটা সুযোগ পাওয়া যায়। কিন্তু বুঝিনি সুযোগ এত তাড়াতাড়ি আমার কাছে এসে ধরা দেবে। কিন্তু আজ যে তোকে মরতে হবে শ্যামলী, তোর স্বামীর জন্য তুই এইটুকু করতে পারবি না? তোকে বলি দেবার পরেই যে সেই অসীম শক্তি জাগ্রত হবে, আর সেই শক্তি থাকবে আমার হাতের মুঠোয়। রুদ্র খড়গটিকে আরো শক্ত করে ধরে হাত ওপরে তুলতে লাগলো। এতক্ষণ ধরে দূরে লুকিয়ে থাকা সদানন্দ অবস্থার বেগতিক দেখে শ্যামলীকে বাঁচাবার জন্য ছুটে এসে রুদ্রের গায়ে ঝাঁপাতেই যাবে। তৎক্ষণাৎ রুদ্র ঘুরে দাঁড়িয়ে সেই শূন্যে ওঠা খড়গ বসিয়ে দিল সদানন্দের মাথার মাঝ বরাবর। নিমেষেই তা সদানন্দের শরীরকে চিরে দুভাগে বিভক্ত করে নাভিতে গিয়ে থামল। তারপর এক টানে খড়গটিকে শরীর থেকে বের করে শ্যামলীর দিকে এগোলো। খড়গ থেকে রক্তের ধারা ঝরে পড়ছে। তৎক্ষণাৎ শ্যামলীর সেই তেজ যেন নিস্তেজ হয়ে গেল। তার শরীরে অদ্ভুত ভয় কাজ করছে। আজ শ্মশান যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। যে যার প্রতিশোধের শিকার হচ্ছে। প্রকৃতির সাথে ভগবানও যেন নিদ্রায় গেছেন।
তাহলে কি মা এই অন্যায়কে মুখ বুজে মেনে নেবেন? অপরদিকে রুদ্র শ্যামলীকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল হাড়ি কাঠের দিকে। শ্যামলী মনে মনে ভাবল এই সাধনা সম্পন্ন হতে দিলে চলবে না, তাই সে এক টানে হাত ছাড়িয়ে নিয়ে পালাতে লাগলো। অমনি রুদ্র হাতে থাকা খড়গটি ছুঁড়ে দিল শ্যামলীর পা বরাবর। খড়গের বারটা গিয়ে শ্যামলীর পায়ে লাগলো। শ্যামলী মুখ গুজে পড়ল হাড়ি কাঠের ওপর, আর তার কপাল ফেটে নির্গত রক্তের ধারা হাড়ি কাঠকে ভিজিয়ে মাটিতে এসে মিশতে লাগলো। রুদ্র আস্তে আস্তে শ্যামলীর কাছে এগিয়ে আসলো, মুখে তার বিজয়ের হাসি। এটাই শেষতম বলি। হাতে থাকা খড়গটি ওপরে তুলে ধরল। হঠাৎ এক দমকা বাতাসে এসে রুদ্রের শরীরকে স্পর্শ করে মন্দিরে প্রবেশ করলো, আর তার সাথে দূরের গাছপালাগুলো জোরে আন্দোলিত হতে লাগলো। চারিদিকে ধুলোর ঝড় উঠল। দূর হতে শেয়ালের ডাক ভেসে আসছে। প্রকৃতি যেন আজ মত্ত। সেই ঝড়ের গতি এতটাই যে রুদ্র মাটিতে বেশিক্ষণ পা ধরে রাখতে পারল না। সেই বাতাস তাকে মন্দির থেকে দূরে ছিটকে ফেলে দিল, আর সাথে সাথে গর্ভগৃহে এক দৈব রশ্মি জ্বলে উঠল। সেই আলোর তেজ এতটাই যে তার সামনে রুদ্র চোখ খুলে রাখতে পারল না। তার সাথে শ্যামলীর জ্ঞান ফিরতেই সে মন্দির চত্বরে এক তীব্র কম্পন অনুভব করল, আর মন্দিরের ঘণ্টাগুলি আপনা হতেই বেজে উঠল। সে বুঝতে পারল মন্দির এখন জীবন্ত হয়ে উঠেছে, কারণ সে নিদ্রা থেকে জেগে উঠেছে। মন্দিরের চারিধারে দেওয়ালে ফাটল ধরতে লাগলো। স্বয়ং শক্তি আজ এখানে প্রলয়কারিণী রূপে অবতরণ হচ্ছেন। শক্তিকে কখনোই যে চার দেওয়ালের মাঝে আবদ্ধ করা যায় না, তাই প্রাচীন দেওয়ালগুলি নিমেষেই জানান দিল সে এই বৃহৎ শক্তির কাছে নিমিত্ত মাত্র। এক বিকট শব্দের সাথে মন্দিরে যেন বিস্ফোরণ ঘটল, আর তার সাথে সাথে মন্দিরের ভাঙা অংশগুলি চারিদিকে ছিটকে যেতে লাগল। শুধুমাত্র সেই মূর্তিটি নিজের জায়গায় স্থিরভাবে দাঁড়িয়েছিল। মূর্তিটির সেই অক্ষিকোটর থেকে এক আলোক রশ্মি নির্গত হলো, আর তা গিয়ে মিলল সেই দৈব রশ্মিটির সাথে। চারিধার দিয়ে একদল মেয়ের মরা কান্না ভেসে আসতে লাগলো, কিন্তু চারপাশে তাদের কাউকে দেখতে পাচ্ছিল না শ্যামলী। সেই অদৃশ্য শরীরগুলো যেন তার আশেপাশেই আছে। শ্যামলী অনুমান করে নিল এখানে থাকলে তার প্রাণ নাশ নিশ্চিত, কারণ রুদ্রের করা অনাচার ও লোভ মা শ্মশানচণ্ডীকে রণচণ্ডীতে রূপান্তরিত করেছে। রুদ্রের মৃত্যু নিশ্চিত। জাগার পর তিনি উন্মাদ হয়ে উঠবেন, তা আর অগ্নির ন্যায় দৃষ্টির সামনে যেই আসবে আজ সেই ভস্ম হয়ে যাবে। তার মধ্যে তখন বিচার বুদ্ধির ক্ষমতা বিদ্যমান থাকবে না। তাই তার সামনে ভক্ত শত্রু যেই আসবে কেউই তার কোপ থেকে বাঁচতে পারবে না। তার দৃষ্টিগোচরে যেন সে না আসে, সেই কারণে ছুটে মন্দিরের পাশে থাকা বটগাছের পিছনে লুকিয়ে গেল সে, আর সেখান থেকে লুকিয়ে দেখতে লাগলো। সেই আলোক রশ্মি হতে নির্গত আলো এক ভয়ঙ্কর দানবী রূপ। সে কি ভয়ানক রূপ! শ্যামলীর সারা শরীরে নিমেষেই যেন কাঁটা দিয়ে উঠল। শরীর কঙ্কালসার, দিগম্বরী, ঘোর কৃষ্ণবর্ণা, দাঁতের পাটির দুপাশ দিয়ে দুটো বড় দাঁত বেরিয়ে গেছে। অগ্নির ন্যায় তেজ তার ত্রিনেত্রে, মাটি অবধি স্পর্শ করা আলায়িত কেশরাশি, হাত ও পায়ের নখগুলি হিংস্র প্রাণীর ন্যায়। রুদ্রের হাতে থাকা খড়গটি হাওয়ায় ভেসে উঠে সেই মূর্তিটির হাতে চলে গেল। তার বাঘিনীর মতো তীব্র গর্জনে চারিদিক কাঁপতে লাগলো। প্রথম দৃষ্টি গিয়ে পড়ল চক্রবর্তী মশাইয়ের মুন্ডবিহীন দেহটির উপর, আর সাথে সাথেই তার সারা শরীরে আগুন ধরে নিমেষেই তা ছাই হয়ে গেল। অপরদিকে রুদ্র একই জায়গায় পাথরের মতো স্তব্ধ হয়ে এসব দেখছিল। তার শরীর ঠান্ডা হয়ে আসতে লাগলো। সে নিজের ভুল বুঝতে পারল। সংকট আসন্ন দেখে সে প্রাণপণে পালানোর চেষ্টা করল। দূর থেকেই সেই ভয়াল মূর্তিটি হাতে থাকা খড়গটি তার দিকে নিক্ষেপ করতেই তার শরীর থেকে একটি হাত ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। রুদ্র কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে আবার বনের রাস্তা ধরে দৌড়াতে লাগলো, আর সেই মূর্তিটি তার দিকে অগ্রসর হলো।
রুদ্র দৌড়াতে দৌড়াতে বনের মাঝখানে চলে আসে। সে প্রচণ্ড হাঁপাচ্ছিল। অন্ধকারে কোন দিকে যাবে তা বুঝে উঠতে পারছে না। সে মনে মনে ভাবল হয়তো তার হাত থেকে বেঁচে আসতে সক্ষম হয়েছে, কিন্তু তার এই ভ্রম বেশিক্ষণ সাথ দিল না। পিছন ফিরতেই দেখল সেই ভয়াল মূর্তিটি তার সামনেই দাঁড়িয়ে আছে। রুদ্র কোনো কিছু না ভেবে আবার ছুটতে লাগলো, আর সেই মূর্তিটি আবার তার খড়গ নিক্ষেপ করলো, আর সাথে সাথেই রুদ্রর শরীর থেকে একটি পা ছিন্ন হয়ে গেল। রুদ্র মাটিতে হুড়মুড়িয়ে পড়ল। তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। প্রচণ্ড যন্ত্রণায় সে কাতরাতে লাগলো। শেষবারের মতো বাঁচার জন্য সে তার শরীরটি মাটির সাথে ঘষিয়ে ঘষিয়ে এগোতে লাগলো, কিন্তু ভাগ্য আজ তার সহায় ছিল না। মূর্তিটি তার দিকে ছুটে আসলো আর তার অন্য পাটি টেনে নিয়ে হাওয়াতে ভেসে উঠল আর তাকে নিজের কোলে শুইয়ে নিল। রুদ্রর মৃত্যু আজ নিশ্চিত। কোনো শক্তি আজ তার সাথ দেবে না। সেই মূর্তিটি গর্জন করে তীক্ষ্ণ নখগুলি ঢুকিয়ে দিল তার পেটে, আর ভেতর থেকে নাড়ি ভুঁড়িগুলো টেনে টেনে ছিঁড়ে বের করতে লাগলো। রুদ্র অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। দূর থেকে ভেসে আসা একদল মেয়ের কান্না ক্রমে হাসিতে পরিণত হলো। সেই অদৃশ্য শরীরগুলো যেন খিলখিল করে হেসে উঠছে। সেই শব্দ সারা বনের মধ্যে ছড়িয়ে যাচ্ছিল। তারাও যেন এমনই একটা দিনের অপেক্ষায় ছিল। তারাও যে প্রতিশোধের অপেক্ষায় ছিল। এরপর সেই ভয়াল মূর্তিটি তার মুখ এগিয়ে নিয়ে আসলো, দাঁতগুলি বসিয়ে দিল রুদ্রের গলায়, আর তার মুন্ডুটি ছিঁড়ে নিয়ে দেহ থেকে আলাদা করে দিল। এর সাথে সাথেই অশরীরীদের মুক্তি ঘটল। চারিদিকে নিস্তব্ধতা নেমে আসলো। সেই মূর্তিটির চোখে তখনও ক্রোধাগ্নি বিদ্যমান। ঝড় বন্ধ হলো। সঙ্গে সঙ্গে আকাশে ঘনিয়ে বৃষ্টি নেমে আসলো, আর সেই বৃষ্টির জলে ভিজেই রণচণ্ডীর উগ্র ভাব শান্তভাবে পরিণত হলো। পরের দিন সকালে শ্যামলী বনে অনেক খোঁজাখুঁজি করেও রুদ্রর মৃতদেহ কোথাও খুঁজে পেল না। তখনই দূর থেকে দেখতে পেল গ্রামবাসীরা মন্দিরের দিকে এগিয়ে আসছে। গত রাত্রে ঝড়ে নাকি মন্দির ভেঙে পড়েছে, তাই তারা সবাই সেটি দেখতে যাচ্ছে। মন্দিরের সামনে আসতেই গ্রামবাসীরা অবাক হলো। এত ঝড়ে মন্দিরটি ভেঙে পড়লেও মূর্তিটি সুরক্ষিত আছে, তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু শ্যামলীর নজর পড়ল অন্যদিকে। সে দেখল মূর্তিটির মুখ থেকে একটি ছোট্ট কাপড়ের টুকরো ঝুলছে, যেটা আগের দিন রুদ্র পড়েছিল। সে এরপর নিশ্চিত হলো যে মা তাকে গ্রাস করেছে নিজের মধ্যে। এরপর সে শূন্যের দিকে তাকালো। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, আর দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, প্রতিশোধ, প্রতিশোধ। সেদিন জানেন তো, মার্ভেলের লোকি সিজন 2টা দেখা শেষ করলাম। উফ, এরকম টান টান উত্তেজনা, সাথে সমস্ত কলাকুশলীদের অভিনয় ট্যাবের স্ক্রিন থেকে চোখ সরাতেই দেয়নি। তো হলো কি, আমার এক বন্ধু স্থানীয় দাদা সৌমেনদার সাথে প্যারালাল ইউনিভার্স মানে সমান্তরাল বিশ্ব নিয়ে নানান তর্ক হচ্ছিল। আমি বাপু এসবে অতটাও বিশ্বাসী নই, এসবই তো নিছক কল্পনাপ্রসূত।
হ্যাঁ, এটাও সত্যি যে বিজ্ঞান চেষ্টা করছে প্রমাণ করার, কিন্তু এখনও তো হয়নি। যখন হবে তখন না হয় ভেবে দেখব। সেই কথা নিয়ে সে কি বিস্তর তর্কযুদ্ধ। সৌমেনদা আবার এসবের পোকা, বইপত্র, পডকাস্ট, থিসিস সব নাকি পড়ে ফেলেছে। একটা অদ্ভুত গল্প শোনালো জানেন, কোনো একটা ইউটিউব চ্যানেলে নাকি শুনেছে। আমার যদিও বিশ্বাস হয়নি, তবু মন রাখতে বসে পড়েছিলাম গল্প শুনতে। দাঁড়ান, আজকে আপনাদেরও শোনাই সৌমেনদার কাহিনী। তখন ওর মুখেই না হয় শুনুন। প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব, আপনারাই ভাবুন আদৌ কি এর অস্তিত্ব আছে? ঘটনাটা একটু শুরু থেকেই বলা যাক। ইন্দ্রনাথ ওরফে ডক্টর ইন্দ্রনাথ সেনের জন্ম পশ্চিমবঙ্গের নৈহাটিতে। বাবা রুদ্রনাথ ছিলেন স্কুল মাস্টার। সাধারণ ছাপোষা মধ্যবিত্ত বলতে যা বোঝায় তাই ছিল ওদের। সপ্তাহের 6 দিন ছোট্ট ইন্দ্রনাথ সকাল সকাল স্নান সেরে চুল আঁচড়ে মায়ের হাতে ডাল ভাত খেয়ে বাবার হাত ধরে স্কুল যেত, আর ফিরত সেই বিকেল 5টায়। কাঁধ থেকে স্কুল ব্যাগটা কোনো রকমে নামিয়ে রেখে এক ছুটে খেলার মাঠে চলে যেত সে। খোখো, লুকোচুরি, ফুটবল চলতো সবই। একদিন খেলার মাঠ থেকে ফেরার পথে কুই কুই ডাক শুনে ও দেখে একটা ছোট্ট বেড়ালছানা বোধহয় কোনোভাবে পথ হারিয়ে মাঠের পাশের ছোট্ট নালাটায় গিয়ে পড়েছে। ভিজে, ঠান্ডায় ও ভয়ে তার প্রাণ যায়। সন্ধে হয়ে আসছে, আর বেশি দেরি করলে মা বকা দেবে। এদিকে বিড়ালছানাটাকেও ছেড়ে যেতে মন চায়নি ইন্দ্রনাথের। নিজের জামায় কাদা মাখিয়ে কোলে করে বাচ্চাটাকে বাড়ি নিয়ে গিয়েছিল সে। মার বকা খেয়েও নিজের একটা পুরনো জুতোর বাক্সে ছেঁড়া কাপড় মুড়ি দিয়ে রেখেছিল ওটাকে। অনেক কষ্টে মাকে বুঝিয়ে ওর জন্য দুধের ব্যবস্থাও করেছিল ইন্দ্রনাথ। গরম পেয়ে বিড়াল শাবকটি বেশ চনমনে হয়ে উঠেছিল এক রাতের মধ্যেই। না, শেষ রক্ষা হয়নি। দুপুর গড়াতে না গড়াতেই বাড়ির নতুন অতিথির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রাতের দিকে ইন্দ্রনাথের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিড়ালছানাটি। চোখের সামনে সেই প্রথমবার মৃত্যুকে দেখেছিল সে। শোকে দুঃখে বেশ কয়েকদিন ঠিক করে খেতে পর্যন্ত পারেনিও। সময়ের সাথে সাথে শোক কেটে গেলেও বিড়ালছানাটার শেষ মুহূর্তের বাঁচার করুণ আরতি কখনোই মুছে যায়নি ওর মন থেকে। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। সময়ের সাথে পাল্লা দিয়ে গোফের রেখা গজিয়েছে ইন্দ্রনাথের মুখে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চরমে। রাত জেগে বীজগাণিতিক প্রশ্নমালা, ইলেকট্রনের কক্ষপথ কিংবা ডারউইনের থিওরি ঝালিয়ে নেওয়া চলছে জোর কদমে। এরকমই এক রাতে বাবা মায়ের ঘর থেকে মার উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনে ছুটে গেল ইন্দ্রনাথ। ওর বাবা তখন বুকে হাত দিয়ে বিছানায় কাতরাচ্ছে। হঠাৎ বুকে ব্যথা উঠেছে। বাইরে তখন প্রবল ঝড় বৃষ্টি। ছেলের হাত দুটো চেপে ধরে শেষবার কথা বললেন রুদ্রনাথ। ইন্দ্র, মনে রাখিস, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কথা শেষ হতে না হতেই বিছানায় ঢলে পড়েছিলেন তিনি। শিথিল হয়ে গিয়েছিল হাত দুটো। কাছা পড়ে পরীক্ষা দিয়েও দারুণ রেজাল্ট করেছিল ইন্দ্রনাথ। পয়সার অভাব থাকা সত্ত্বেও ছেলের পড়াশোনা বন্ধ করেননি মা। জয়েন্টেও ভালো ফল হওয়ায় কলকাতায় এসে ডাক্তারি পড়া শুরু হয় ইন্দ্রনাথের। সবই চলছিল ঠিকঠাক। খালি হাসপাতালে যখন কোনো রোগী বা রোগিণীকে মারা যেতে দেখত, তখনই সেই বিড়ালটা আর নিজের বাবার মৃত্যুও ছবির মতো ভেসে উঠত ইন্দ্রর চোখের সামনে। খালি মনে হতো যদি ফিরিয়ে আনা যেত প্রাণগুলোকে, যদি কারো বাবা আবার চোখ মেলে জড়িয়ে ধরত নিজের সন্তানকে, যদি কোনো পরম প্রিয় প্রাণ আবার নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারত জীবন্ত কিছু মুহূর্ত।
কেন সবসময় শুধু যোগ্যতমেরই জয় হবে? বেঁচে থাকার, নিজের পরিবার পরিজন এবং কাছের মানুষদের সাথে আনন্দে উচ্ছ্বাসে অগুন্তি রাত কাটানোর অধিকার কেন থাকবে না সকলের? ঠিক এমন সময় একদিন ইন্দ্রনাথের হাতে এলো স্বামী অভেদানন্দের লেখা কালোজয়ী বই, মরণের পারে। কলেজ থেকে ফিরে হস্টেলের ঘরের দরজা বন্ধ করে রাতারাতি বইটা শেষ করেও। আত্মার উপস্থিতি, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান ও রসায়ন শাস্ত্রের মাধ্যমে তার ব্যাখ্যা, বিভিন্ন সত্য ঘটনার উল্লেখ, এই নিয়ে বই। ভারী অবাক লাগলো ওর। কি অদ্ভুত সময়ের অপচয়! যদি আত্মা অবিনশ্বর হয়ও তাহলেও তো তার সাথে বসে দাবা খেলা যায় না, কিংবা তার হাতে মাছের মাথা দিয়ে সোনামুখ ডাল খাওয়া যায় না, প্রেম করা যায় না, তার মাথায় স্নেহ চুম্বন দেওয়া যায় না, প্রচণ্ড কষ্টে তাকে জড়িয়ে ধরে কাঁদা যায় না। তাহলে সে থাকলো বা থাকলো না তাই নিয়ে এত মাতামাতির আছেটা কি? বরং যদি এমন হতো যে একটা মৃত সঞ্জীবনী বা ওই জাতীয় কিছু আবিষ্কার করা গেল বা করার আশা আছে, তাহলে বরঞ্চ একটা কাজের কাজ হতো। যেমন ভাবা তেমন কাজ। এই অদ্ভুত খ্যাপাটে চিন্তায় ধুনো দিল চোখের সামনে ঘটে যাওয়া ছোটবেলার সেই দুই মৃত্যু। কথায় বলে না, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। ইন্দ্রনাথেরও সেই দশা হলো। যখন ডাক্তারি পড়ার পাশাপাশি ছেলেরা প্রেম করছে, ঘরের মাঠে এক ছাতার তলায় বসে বাদাম খাচ্ছে, সিনেমা দেখছে কিংবা MD MS করার প্রস্তুতি নিচ্ছে, তখন ওর মাথায় ঘুরছে মরা বাঁচিয়ে তোলার আকাশ কুসুম স্বপ্ন। সন্ধ্যের পর সন্ধে কাটছে লাশ কাটা ঘরের ডোমেদের সাথে সব ব্যবচ্ছেদ করে। রাধে গেলে যেমন কলাটা মূলোটা চেনাটাই আসল কাজ, ও যার পিছনে দৌড়চ্ছে তাতে মানব শরীরটাকে হাতের চেটোর মতো জানাটাই পয়লা কাজ। সুপিরিয়ার ভেনা কাভা, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, বাউম্যানস ক্যাপসুল, চলতে লাগলো মহড়া। বার্লিন শহরে এক শীতের মাস কটা বাদ দিয়ে সারা বছরই প্রায় কম বেশি বৃষ্টি লেগেই থাকে। বাড়ি থেকে ডিপার্টমেন্টাল স্টোর সাধারণত সাইকেলে করে গেলেও আজ বৃষ্টির জন্য পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছে ইন্দ্রনাথ। টুপটাপ করে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় নিজের জন্য পাউরুটি আর দুধ এবং পোষ্য টমের জন্য ডগ ফুড কিনে প্রায় জনশূন্য রাস্তা দিয়ে একা একা ফিরছিল সে। আজই তারা সবাই আসবে। বার্লিন শহরের অলিগলি খুঁজে এদের জড়ো করেছে সে। মূল ভাবনা এবং নির্দিষ্ট কার্যপ্রণালী ওর দেখানো পথে হলেও একা সবটা সম্ভব নয়। সামান্য ভুল দেখা দিতে পারে ভয়ঙ্কর বিপদ হিসেবে। ভুলের কোনো ক্ষমা নেই এ কাজে। বিজ্ঞানের পথ পাল্টে দেওয়ার, মানব জীবনের লক্ষ্য বদলে দেওয়ার যে খেলায় মেতে উঠেছে ইন্দ্রনাথ, তাতে হয় এসপার নয় ওসপার। একটা বিকট আর্তনাদে ঘোর কাটল ওর। আওয়াজটা আসছে মিস্টার রিচার্ডের বাড়ির পেছন থেকে। কৌতূহল চেপে রাখতে না পেরে গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল ইন্দ্রনাথ। মিস্টার রিচার্ড পাঁচিলের ভাঙা অংশটার কাছে দাঁড়িয়ে, হাতে একখানা প্রকাণ্ড লাঠি। ইন্দ্রনাথ দেখল একটা পথকুকুর পিছনের পাটা শূন্যে তুলে প্রবল চিৎকার করছে। বুঝতে অসুবিধা হলো না ওর। খাবারের গন্ধে ভাঙা পাঁচিলের তলা দিয়ে ব্যাটা নিশ্চয়ই বাড়ির ভিতরে ঢুকেছিল, আর তাতেই এই প্রহার। লোকটা হাড় বজ্জাত। কুকুর বিড়াল মোটে সহ্য করতে পারে না। ওকে দেখতে পেয়েই নিজের হলদে দাঁত বের করে রিচার্ড বলল, You know this field is scumbags. কথা বাড়ায় না ইন্দ্রনাথ, হাঁটা লাগায় বাড়ির উদ্দেশ্যে। আজকাল অধিকাংশ মানুষই এরকম। আর এদিকে ও টমের একটু জ্বর হলেই উদ্বিগ্ন হয়ে পড়ে। টমের জন্যই আজ সব কিছু সম্ভব হচ্ছে। কিন্তু কি যে হলো ছেলেটার! দেখতে দেখতে নিজের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছে ইন্দ্রনাথ। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চারিদিকে বাগান ঘেরা নিজের প্রকাণ্ড ম্যানশনটার দিকে দেখল সে। যদিও বিলাসিতা কখনোই ওর লক্ষ্য ছিল না, তবু আজ ভীষণভাবে মনে পড়ে সেই সমস্ত সহপাঠীদের কথা যারা একসময় ওর চিন্তা ভাবনা লক্ষ্য নিয়ে
হাসাহাসি করত। ও জানত ভারতের মতো দেশে এ গবেষণা প্রায় অসম্ভব, তবু হাল ছাড়েনি। তারপর একদিন বার্লিনের এই বিখ্যাত সংস্থার সঙ্গে যোগাযোগ হয় ইন্দ্রনাথের। বিলাসবহুল বাড়ি, গাড়ি, গবেষণার প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সবই দিয়েছে তারা। খাসনামা আয়া প্রভৃতিও দিতে চেয়েছিল, কিন্তু গবেষণার গোপনীয়তা বজায় রাখতে ও নিজেই তা ফিরিয়ে দিয়েছে। চুক্তি ছিল যে গবেষণা সফল হলে পেটেন্ট ইন্দ্রনাথের নামে হলেও তা বাণিজ্যিকভাবে প্রস্তুত করার অধিকার থাকবে কেবল ওই সংস্থার। সাথে একটা হুঁশিয়ারিও ছিল, যদি কোনোভাবে লোক জানাজানি হয় তাহলে সংস্থা সম্পূর্ণ অস্বীকার করবে ইন্দ্রনাথের সঙ্গে তাদের সম্পর্ক। অতএব সংস্থার সুযোগ সুবিধা বা রসদের যোগান দিলেও দৌড়ঝাঁপ বা বিপদের ঝুঁকি নিতে হয়েছে ওকেই। তবে আবিষ্কারের নেশা, আর এমন যুগান্তকারী আবিষ্কারের নেশার সামনে সব বিপদই তুচ্ছ মনে হয়েছিল ওর। এখনও তাই মনে হয়, নয়তো যে কাণ্ডটা ও ঘটাতে চলেছে তা ঘটানোর কথা ভাবলেই যে কোনো শক্ত হৃদয় ব্যক্তিরও কাল ঘাম ছুটে যেত। ঘরে ঢুকে ইন্দ্রনাথ দেখল টম ঘরের মেঝে শুয়ে আছে। ওর দৃষ্টি কেমন ঘোলাটে। যে টম ও বাড়ি ফেরা মাত্র দৌড়াদৌড়ি শুরু করত, তার এহেন পরিবর্তন বড়ই অবাক করছে ওকে। যদিও চিন্তার বিশেষ কারণ আছে বলে মনে হয় না, কারণ ইন্দ্রনাথ পরীক্ষা করে দেখেছে শারীরিকভাবে ও একদম সুস্থ। টমের হৃদয়, ফুসফুস, যকৃৎ সবই চলছে নিয়ম মাফিক ঠিকঠাক। মানসিকভাবে একটু অদ্ভুত আচরণ করলেও নিজের নাম সে ঠিকই চিনতে পারছে। খাওয়ার জন্য ডাকলে জায়গা মতো পৌঁছেও যাচ্ছে সে। তবে টমের খাওয়ার ব্যাপারেও একটা বিচিত্র পরিবর্তন লক্ষ্য করেছে ইন্দ্রনাথ। যে টম চিরকাল প্রচণ্ড অভক্তি সহকারে খুঁটে খাওয়া প্রাণী, তার হঠাৎ খিদে বেড়ে গেছে প্রায় 4 গুণ। সে এমন খাচ্ছে যেন কত শতাব্দী সে অভুক্ত। সারা মাসের খাবার 3 দিনে শেষ করে ফেলেছেও। নিচু হয়ে টমের বাটিতে ডগ ফুড খানিকটা ঢালতে না ঢালতেই ডোরবেল বেজে উঠল। দরজার বাইরে 6 জন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। ইন্দ্রনাথ তাদের ভিতরে বসিয়ে কফির বন্দোবস্ত করতে গেলেন। কফি দিতে দিতে একবার উপস্থিত সকলের দিকে দেখে নিলেন ইন্দ্রনাথ। এরা প্রত্যেকেই ডাক্তার, তবে ছিলেন, মানে কোনো না কোনো কারণে এদের প্রত্যেকেরই রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে। এদের মধ্যে কেউ বেআইনি গর্ভপাত করাতে গিয়ে, কেউ অঙ্গপাচারের সাথে যুক্ত হয়ে, কারো রোগিণীর উপর কুনজর ও কুপ্রস্তাবের কারণে এখন সমাজের পরিত্যক্ত আবর্জনায় পরিণত হয়েছে। এদের নিজের প্রস্তাবে রাজি করাতে বেশি বেগ পেতে হয়নি ইন্দ্রনাথকে। এদের প্রত্যেকেরই অর্থনৈতিক হাল ভীষণ খারাপ, কাজেই টাকার জন্য এরা যা খুশি করতে পারে। Why have you called us together? বলে উঠল তাদের মধ্যে একজন। To be the Almighty God. ম্যানশনের একদম ডান দিকের পিছনের ঘরটায় একটা অপারেশন টেবিলের উপর শুয়ে আছে ডক্টর ইন্দ্রনাথ সেন। তাকে ঘিরে 6 জন প্রাক্তন ডাক্তার: জোনাথন, স্টুয়ার্ট, রিচার্ডসন, চেম্বারলিন, ম্যাক্সওয়েল আর রড্রিগেজ। মাথার উপর থেকে হলুদ আলোটা অপারেশন টেবিলের দিকে ঝুঁকে পড়ে অকারণ কৌতূহলের একটা অকাট্য উদাহরণ সৃষ্টি করেছে, যেন এই টেবিলে এক্ষুনি যা ঘটতে চলেছে তার সাক্ষী না থাকতে পারলে ওটার জীবনের মানে মিথ্যে হয়ে যাবে। অপারেশন টেবিলে শোয়ার আগে ইন্দ্রনাথ বারবার মনে করিয়ে দিয়েছে সকলকে, লিসন ভেরি কেয়ারফুলি। ঠিক 5 মিনিট মনে থাকে যেন সবার, ঠিক 5 মিনিট। এর থেকে 1 সেকেন্ডও এদিক ওদিক হলে কিন্তু। বলতে গিয়ে এই প্রথমবার একটা অজানা ভয়ে গলা ঈষৎ কেঁপে গেছিল ওর। সেদিন যখন প্রথমবার উপস্থিত ডাক্তারদের বলেছিল নিজের আবিষ্কারের কথা, তখন সবাই কফির কাপে চুমুক দিচ্ছে,
বিষম লেগে গিয়েছিল অধিকাংশের। প্রায় সকলেই ভেবেছিল লোকটা বোধহয় বদ্ধ পাগল। তারপর ইন্দ্রনাথ ধীরে ধীরে সমস্তটা খুলে বলে ওদেরকে। মানব শরীরে 3টি প্রধান অংশের ব্যর্থতা মৃত্যুর প্রধান কারণ বলে গণ্য হয়: ফুসফুস, হৃৎপিণ্ড ও স্নায়ুমণ্ডলী। এই 3টের মধ্যে যে কোনো একটি বা একাধিক কারণে চোখের সামনে নেমে আসতে পারে মৃত্যুর আধার। ইন্দ্রনাথের দীর্ঘ 11 বছরের গবেষণা ও তার ফলাফল মৃত্যুর পর মৃতের শরীরে প্রয়োগ করলে সেই পদার্থ এই 3টি বিশেষ অঙ্গের কার্যপ্রণালী পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে। ওর কথা বিন্দুমাত্র বিশ্বাস করতে পারেনি কেউ। তখন এক এক করে নিজের সফলতার ধাপগুলো বর্ণনা করে ইন্দ্রনাথ। কেঁচো, টিকটিকি, আরশোলা, বয়ামে রাখা মনুষ্যতর প্রাণীদের দেখায় সে। এমনকি নিজের পোষ্য টমও তার গবেষণার একটি ধাপ বলেই জানায় ইন্দ্রনাথ। বাট ইজ দিস ইভেন পসিবল? উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করে রিচার্ডসন। একসময় স্পেসশিপে করে ভূমণ্ডলের বাইরে যাওয়াটাও ইম্পসিবল ছিল রিচার্ডসন। সেই মানুষ আজ কিন্তু চাঁদে হেঁটে বেড়াচ্ছে। বাট ইজ দেয়ার এনি নেগেটিভ সাইড? I mean, any side effects? Maybe there is. কিন্তু সেটা যে এক্স্যাক্টলি কি তা এখনো আমি ধরতে পারিনি। What do you mean? যেমন ধরো আরশোলা, টিকটিকি, এদের ক্ষেত্রে তো বোঝার কোনো উপায় ছিল না। কিন্তু টম ফিরে আসার পর থেকে সারাদিন কেমন যেন আনমনা হয়ে থাকে। মাঝে মাঝে তো মনে হয় ও যেন আমায় চিনেও চিনতে পারছে না। অথচ আমি সব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ফিজিক্যালি বা মেন্টালি ওর কিন্তু কোনো সমস্যাই নেই। বাট ওয়াই অ্যাজ? আমাদের কেন ডেকেছ? Why you? That's quite a question. তোমরা কোনো না কোনো বেআইনি কাজে জড়িয়ে নিজেদের সম্মান প্রতিপত্তি সবই হারিয়েছ। এই শেষবার আরেকটা বেআইনি কাজ করে যদি তোমরা মুক্তির স্বাদ পাও, অথবা নিজেদের হারানো গৌরব যদি আবার নতুন করে ফিরে পাও, তাতে ক্ষতি কি? অবশ্য মিশন সাকসেসফুল না হলেও যথেষ্ট মোটা অঙ্কের টাকা তোমরা সবাই পাচ্ছ, সাথে তোমাদের কারোরই ধরা পড়ারও কোনো ভয় নেই। দেন I don't see any problem, my friend. আমাদের কি করতে হবে? কিছুই না। অ্যাকচুয়ালি তোমাদের তেমন কিছুই করতে হবে না। জাস্ট আমি মারা যাওয়ার ঠিক 5 মিনিটের মধ্যে জিনিসটা আমার শরীরে ইনজেক্ট করে দিতে হবে তোমাদের। That's all, my friend. তারপর বেশ কিছুদিন ধরে চলল মহড়া, আর তার ফাঁকে ফাঁকে চলতে লাগলো উপস্থিত ডাক্তারদের আমোদ ফুর্তি। পয়সার অভাবে দিশি মদ খেয়ে খেয়ে যাদের এতদিন চলছিল, ম্যানশনের গরম ঘরে বসে দামি পানীয় গলায় ঢালতে ঢালতে সময় কাটতে লাগলো তাদের বেশ। ইন্দ্রনাথ পুরো ছকটা সাজিয়ে রেখেছিল। নির্দিষ্ট দিনে 1 ছিপি সায়ানাইড খেয়ে প্রাণ ত্যাগ করবে সে। তারপর উপস্থিত ডাক্তারেরা ওরই তৈরি রাসায়নিক ইনজেক্ট করে আবার ফিরিয়ে আনবে ওকে। আর যদি সব ঠিক চলে, তাহলে সেদিনের ওই বিড়াল ছানাটার মতো কিংবা ওর বাবার মতো আর কাউকে ছেড়ে যেতে হবে না এই সবুজ পৃথিবী। সায়ানাইড ধরা হাতটা অল্প কাঁপছে ইন্দ্রনাথের। উপস্থিত ডাক্তারদের মধ্যে রড্রিগেজ একটু সিরিয়াস ধরনের। বলল, থিঙ্ক এগেইন, ইফ সামথিং গোজ রং দেন ইউ উইল বি নো মোর। সুন্দর সন্ধ্যা, আধার কাটানো ভোর, তুষারাচ্ছন্ন এভারেস্ট চূড়া, কিংবা নীল নদের নীল সফেন জল, কিছুই আর দেখতে পাবে না তুমি। একটু ভেবে নিয়ে ইন্দ্রনাথ বলল, কিন্তু যদি সব ঠিক থাকে তাহলে কত মানুষ এই না পাওয়ার দেশ থেকে আবার ফিরে আসতে পারবে এই গরম রক্তের শরীরে, সেটা একবার ভাবো। জন্ম হলে মৃত্যু নিশ্চিত, তা আটকাবার পন্থা এখনো জানা হয়নি আমাদের। কিন্তু তিল তিল করে গড়া নিজের বাড়ি, সম্পত্তি, সম্পর্ক সব ছেড়ে একদিন চোখ বুঝলেও
যদি সেই চোখ আবার খুলে উঠে বসা যায়, যদি মনে করা যায় মৃত্যু ছিল স্রেফ একটা দুঃস্বপ্ন, ধমনীতে গরম স্রোত কিংবা বুকের মাঝে ধুকপুকানি যাতে আবার সব ফিরে পাওয়া যায়, তার জন্য আমায় তো এটুকু করতেই হবে বন্ধু, আমায় তো এটুকু করতেই হবে। জানো রড্রিগেজ, এই মুহূর্তের জন্যই আমি বেঁচেছি চিরকাল। প্রেম, ভালোবাসা, কাছের মানুষ, শখ, আহ্লাদ, না না না, এসব কিছুই নেই আমার জীবনে। তোমরা বলবে আমি পাগল, মেবি আই অ্যাম, কিন্তু আমাদের মতো পাগলগুলো না থাকলে আজকের দিনে দাঁড়িয়ে পারমাণবিক বোমা থেকে শুরু করে বৈদ্যুতিক লাইট এসব কিছুই যে আবিষ্কার হতো না বন্ধু। পাগল, তাই আজকে যখন সেই মহেন্দ্র খন উপস্থিত, তখন তুমি আমায় বলছো আরেকবার ভাবতে, পরামর্শ দিচ্ছ পিছিয়ে আসতে। নো মাই ফ্রেন্ড, নো, there is no way to come back. তবে যদি আমার প্ল্যান ফেল করে, you guys will leave me here alone. ঘটনাটা এমন ভাবে সাজানো আছে যাতে দেখে মনে হয় আমি আত্মহত্যাই করেছি। আর আরো একবার মনে করিয়ে দিচ্ছি সবাইকে, সময়, টাইম, এই পুরো পরীক্ষাটার সাফল্য এবং ব্যর্থতা কিন্তু নির্ভর করছে কতক্ষণে তোমরা ওই অমৃত তরল আমার শরীরে ইনজেক্ট করছো তার উপর। কিপ দিস থিং ভেরি ক্লিয়ার, খুব স্পষ্টভাবে মনে রেখো সবাই, আমার মৃত্যুর পর ঘড়ি ধরে ঠিক 5 মিনিট, ব্যাস। স্টুয়ার্ট সকলের জন্য একটা করে ছোট কাচের গ্লাসে ভদকা নিয়ে এসেছে। সায়ানাইড খাওয়ার সময় সঙ্গ দিতে ওরাও পানীয় গলায় ঢালবে। ইন্দ্রনাথ একবার মাথা ঘুরিয়ে পিছনের ঘষা কাঁচের জানলা দিয়ে বাইরের পৃথিবীটা দেখে নিল। বাইরে বৃষ্টি পড়ছে মুষলধারে। চারিদিকটা প্রায় অন্ধকার, আর কিছুক্ষণের মধ্যেই এই পৃথিবীর নতুন ঈশ্বর হতে চলেছে ও। তারপর সকলে একত্রে টোস্ট করার ঢঙে পানীয়র গ্লাস উপরে তুলে ধরল। স্টুয়ার্ট চিৎকার করে বলে উঠল, চিয়ার্স মাই ফ্রেন্ড, চিয়ার্স, লেটস ডু ইট, টু বি গড, টু বি দ্য অলমাইটি গড, চিয়ার্স। তারপর একসাথে সবাই গলায় ঢেলে দিল পানীয়। কয়েক সেকেন্ড কোনো অনুভূতি নেই। হঠাৎ প্রচণ্ড জ্বালায় জ্বলে উঠল ইন্দ্রনাথের গলা, বুক, পেট। ভয়ঙ্কর যন্ত্রণায় কুঁকড়ে গেল ওর শরীর। অপারেশন টেবিলের উপর ওর শরীরটা ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে গেল। আর তখনই আকাশ ফাটিয়ে একটা বাজের কড়কড়ানিতে চমকে উঠল সবাই। প্রচণ্ড শীতে ইন্দ্রনাথের ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে সে দেখল সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় সে শুয়ে আছে একটা অপারেশন টেবিলে। ওর মাথার উপরে একটা হলদে আলো, আর বাদবাকি সারা ঘরটা নিশ্ছিদ্র অন্ধকারে আচ্ছন্ন। প্রথমে বেশ কিছুক্ষণ কিছুই মনে করতে পারছিল না সে। কোথায় আমি? কোথায়, কেন এভাবে বিবস্ত্র হয়ে ঠান্ডার মধ্যে শুয়ে আছে? মাথার ভিতরটা একটা ঘোলাটে কুয়াশাচ্ছন্ন ভ্রম যেন তালগোল পাকিয়ে রেখেছে সব কিছু। ধীরে ধীরে সবটা মনে পড়তে আরম্ভ করল। ঈশ্বর হওয়ার চেষ্টা,
মৃত সঞ্জীবনী আবিষ্কার, প্রথমে নিম্ন শ্রেণীর প্রাণীদের উপর প্রয়োগ। টম, জোনাথন, স্টুয়ার্ট, রিচার্ডসন, চেম্বারলিন, ম্যাক্সওয়েল, রড্রিগেজ, সায়ানাইড, সব কিছু ধীরে ধীরে মনে পড়ে গেল ওর। কিন্তু তারপর আর তেমন কিছু মনে পড়ছে না। হ্যাঁ, একটা অদ্ভুত জ্বালা, যন্ত্রণার কথা মনে পড়ছে বটে, তবে তা বড়ই ভাষা ভাষা, ধোঁয়াটে। টেবিল থেকে নামতে গিয়ে মাথাটা একটু ভার লাগলেও নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো ইন্দ্রনাথ। আলো থেকে হঠাৎ অন্ধকারে আসার কারণে প্রথমটায় কিচ্ছু দেখতে পাচ্ছিল না সে। তারপর ক্রমে ক্রমে চোখ সয়ে যাওয়ায় ও বুঝতে পারল পাশেই একটা স্টিলের টুলে কিছু কাপড় চোপড় রাখা আছে, সম্ভবত ওরই হবে। সেগুলো তুলতে যেতেই কে যেন কানের কাছে হঠাৎ অস্পষ্ট স্বরে কিছু ফিসফিসিয়ে উঠল। ঘটনার আকস্মিকতা ইন্দ্রনাথ এমন চমকে উঠল যে আরেকটু হলেই ধরফড়িয়ে পড়ে যেত। কোনো রকমে নিজেকে সামলে চারপাশটা ভালো করে দেখে নিল সে। না, আশেপাশে কেউ নেই। তাহলে কে কথাটা বলল? তাহলে কি ভুল শুনল? কে জানে, হবেও বা। এখন এসব ভাবার সময় নেই ইন্দ্রনাথের। মৃত্যুকে আলিঙ্গন করেও তাকে ঠকিয়ে বেঁচে ফিরে আসার রহস্য সে পেয়ে গেছে। সে তো এখন জীবন্ত ঈশ্বর। হা ভগবান, কত সংগ্রাম করেছে সে সারা জীবন ধরে এই মুহূর্তটার জন্য। ডারউইন সাহেবের বক্তব্য আজ মিথ্যে, সমস্ত ডিকশনারি আজ ভুল। সেখান থেকে মর্টাল বা নশ্বর শব্দগুলো আজ মুছে ফেলার সময় এসে গেছে। আনন্দে আত্মহারা হয়ে একবার লাফিয়ে উঠল সে। কিন্তু বাকিরা কই? ও কি উঠতে দেরি করেছে? জামা কাপড় পরে ওই ঘর থেকে বেরিয়ে এলো ইন্দ্রনাথ। ওর এই মহান কর্মযজ্ঞে সহযোদ্ধা সেই 6 জন ডাক্তার নিশ্চয়ই বাইরের ঘরে কোথাও আছে, এই আশায়। বাইরেও কেউ নেই, এমনকি টমকেও দেখা যাচ্ছে না। কেমন যেন অদ্ভুত ঠেকল ওর। তবে কি ওরা তাকে ফেলে চলে গেল? সেরকম তো কথা ছিল না। তাহলে কি ও মৃত্যুর করাল গ্রাস থেকে ফিরে আসতে এতটাই দেরি করেছে যে সবাই মৃত ভেবে একা ফেলে চলে গেছে? হবে হয়তো, কুছ পরোয়া নেই। এবার সশরীরে ওদের সামনে গিয়ে চমকে দেওয়া যাবে। মনের মধ্যে বেশ একটা রোমাঞ্চ অনুভব করল ইন্দ্রনাথ। তবে টমকে দেখা যাচ্ছে না কেন? Tom? Where are you? Come to me, beta. Come to daddy, Tom. Tom? 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 গলা উঁচিয়ে নিজের পোষ্যকে হাঁক দিল সে। না, টমের মিষ্টি ঘিয়ে রঙের লোমশ ও নাদুস নুদুস চেহারা দেখতে পাওয়া তো দূরের কথা, নিদেন পক্ষে হাঁক পারলেও যে নরম গলায় প্রত্যুত্তর দেয় ভৌ ভৌ করে, সেটাও শোনা গেল না। ভারী অদ্ভুত তো। তাহলে ডাক্তারদের মধ্যে কেউ কি ওকে দয়া পরবশ হয়ে নিয়ে গেল সাথে করে? হয়তোবা ভেবেছে ইন্দ্রনাথ যখন মরেই গেছে তখন বেচারা টমকে কে খেতে দেবে, কে যত্ন আত্তি করবে, তাই হয়তো। না, এক্ষুনি বেরিয়ে দেখা উচিত। যারা এসেছিল তাদের প্রত্যেকেরই বাসস্থান ইন্দ্রনাথের চেনা। টমের খোঁজ না নেওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাচ্ছে না। বেরোতে যাবে এমন সময় ইন্দ্রনাথ বুঝতে পারল ওর বেশ খিদে পেয়েছে। এমনিতে সে স্বল্পাহারী, গবেষণা করতে করতে রাতের পর রাত না খেয়ে কাটিয়ে দেওয়া ওর অভ্যাস। কিন্তু আজ এমন ভয়ঙ্কর রকমের খিদে পাওয়ায় খানিকটা অবাকই হলো। খানিকটা ইতস্তত করে অবশেষে অল্প কিছু মুখে দিয়েই বেরোনোর সিদ্ধান্ত নিল ইন্দ্রনাথ। ম্যানশনের রান্নাঘরের এক কোণে বড় ডাবল ডোর ফ্রিজটা রয়েছে। কালই 2 পাউন্ড ব্রেড আর দুধ এনেছিল সে।
ওটাই খানিকটা, কিন্তু অবাক হওয়া এখনো বাকি ছিল। সাধারণত নিরামিষাশী ইন্দ্রনাথের কিছুতেই দুধ পাউরুটি খেতে ইচ্ছে করল না, বরঞ্চ ফ্রিজের ভিতর পাউরুটির সাথে একই তাকে রাখা টমের খাবার কাঁচা মুরগির মাংসগুলোর দিকেই নজর গেল তার। আজ হঠাৎ করে ভীষণ মুরগির মাংস খেতে ইচ্ছে করছে। নুন হলুদ দিয়ে মাংসগুলো সিদ্ধ করতে বসিয়ে ইন্দ্রনাথ মনে মনে ভাবল, হচ্ছেটা কি? সব এরকম উল্টোপাল্টা মনে হচ্ছে কেন? আর তাছাড়া উঠে থেকে কি যেন একটা অন্যরকম লাগছে, কিন্তু কিছুতেই বিষয়টা ধরতে পারছে না ও। উফ, কটা মাংস সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে? আর পেটে ডজন খানেক ছুঁচো যেন ডন মারছে, আর সহ্য করা যাচ্ছে না। অর্ধসিদ্ধ আগুনের মতো গরম মাংসের টুকরোগুলো ফুটন্ত জল থেকে তুলে খেতে শুরু করলো ইন্দ্রনাথ। আহ, পরম শান্তি। কত যুগ পরে যেন খাবার খেলো সে। পরম আসলে সে খাবারগুলো চিবোচ্ছিল। হঠাৎ কানের কাছে আবার সেই অস্পষ্ট ফিসফিসানি। কে যেন ওকেই ডাকছে বলে মনে হলো। চমকে চতুর্দিক দেখল সে, না না, এবারেও কেউ কোথাও নেই। আজ আবহাওয়াটা গুমোট ধরনের। এখন বেলা পড়ে গেছে। হাতঘড়ি বলছে সময় বিকেল 5টা। মেঘ করে থাকলেও বৃষ্টি এখন হচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে এই বার্লিন শহরের বুকে। ইন্দ্রনাথ প্রায় শুনশান রাস্তা দিয়ে একা জোরে জোরে পা চালিয়ে হাঁটছিল। টম যে কার বাড়িতে আছে, আর এতক্ষণ ওকে না দেখে টমের যে কি অবস্থা হয়েছে তা ঈশ্বরই জানেন। রিচার্ডের বাড়ির পাশ দিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। এ কি অদ্ভুত দৃশ্য দেখছে সে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না ইন্দ্রনাথ। সেই পথকুকুরটা বসে বসে আনন্দে লেজ নাড়তে নাড়তে কি একটা খাচ্ছে। আর মিস্টার রিচার্ড কাচুমুচু মুখ করে একপাশে দাঁড়িয়ে সেটা দেখছে। ভাবখানা এমন যেন কুকুরটার খাওয়ার তদারকি করছে সে। হে, হাই মিস্টার রিচার্ড, তুমি কুকুরকে খাওয়াচ্ছ? I really can't believe my eyes. This is pretty weird. বিস্মিত হয়ে নিজের কৌতূহল চাপতে না পেরে প্রশ্ন করল ইন্দ্রনাথ। রিচার্ড কিছু একটা বলতে যাচ্ছিল। হঠাৎ ইন্দ্রনাথের পিছনে কিছু একটা দেখে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। হতভম্ব হয়ে চুপ করে গেল রিচার্ড। তারপর মাথা নিচু করে আবার নিজের কাজে মন দিল। ইন্দ্রনাথ ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে পিছন ফিরতেই খেয়াল করল ওরই মতো পোশাক পরা একটা লোক যেন শুরুত করে পাশের গলিতে উধাও হয়ে গেল। কে লোকটা? আর ওকে দেখেই কি রিচার্ড চুপ হয়ে গেল? আবার জিজ্ঞাসা করল সে, Hey, what happened? কিছু উত্তর দিলে না যে? রিচার্ড কোনো উত্তর দিল না। মাথা নিচু করে নিজের কাজ করে চলেছে সে। ইন্দ্রনাথ লক্ষ্য করল রিচার্ডের পায়ের সাদা কেটসের একটা অংশ কেমন লালচে হয়ে আছে। আরে এ কি, তোমার পাটা কাটলো কি করে? জিজ্ঞাসা করল সে। রিচার্ড এই প্রশ্ন শুনে চমকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে হনহন করে ঢুকে গেল নিজের বাড়ির ভিতর। কি যে হচ্ছে কে জানে। যাই হোক, নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল ইন্দ্রনাথ।
পথে জোনাথনের বাড়িটাই সব থেকে কাছে পড়ে। সেখানে গিয়ে নাম ধরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না সে। জনাথন, জনাথন, বাড়ি নেই নাকি? মহা মুশকিলে পড়া গেল দেখছি। টম কি তাহলে এখানে নেই? স্টুয়ার্টের বাড়ি গিয়ে একবার দেখা যাক। না, জনাথন, স্টুয়ার্ট, রিচার্ডসন, চেম্বারলিন, ম্যাক্সওয়েল বা রড্রিগেজ কাউকেই বাড়িতে পাওয়া গেল না। হতাশ হয়ে রাস্তার ধারে একটা রকে বসে পড়ল ইন্দ্রনাথ। ও যেমন চিন্তিত তেমনি হতাশ। সেই ওর মতো পোশাক পরা লোকটা সারা শহরে ওর পিছু পিছু ঘুরছে লুকিয়ে লুকিয়ে, তা বেশ টের পেয়েছে ও। এরা সবাই একসাথে গেল কোথায়? হঠাৎ ওর মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা এলো। যে সংস্থা এই গবেষণার জন্য রসদ যোগাচ্ছে ওকে, তারা এই 6 জনের কথা জানতে পারেনি তো? সর্বনাশ! ওরা গোপনীয়তা রক্ষার জন্য যে কোনো কাজ করে ফেলতে পারে। অকারণে এই 6 জনের কোনো বড়সড় ক্ষতি হয়ে যাক, তা ইন্দ্রনাথ চায় না। এক্ষুনি ছুটতে হবে সংস্থার অফিসে খোঁজ নিতে। এবার চূড়ান্ত অবাক হতে হলো ইন্দ্রনাথকে। সারা শহর চষেও ওই সংস্থার অফিস কিছুতেই খুঁজে বার করতে পারল না ও। এগুলো সব এরকম উল্টো পাল্টা মনে হচ্ছে কেন? তাছাড়া উঠে থেকে কি যেন একটা অন্যরকম লাগছে। কি হচ্ছেটা কি? সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে ইন্দ্রনাথের। যে অফিসে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার আসতে হতো ওকে গবেষণার অগ্রগতির সম্বন্ধে রিপোর্ট দিতে, সেই ভীষণ পরিচিত রাস্তায় অতি পরিচিত অফিসটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সব একই রকম আছে, আর সব কিছু জায়গা মতো আছে, খালি অফিসটাই নেই। রাতারাতি কি ভোজবাজির মতো উবে গেল একটা গোটা বহুতল? এ কি করে সম্ভব? এইসব ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ আবার কানের কাছে সেই ফিসফিসানি। চারপাশ ঘুরে তাকিয়ে এবারও কাউকেই দেখতে পেল না সে। তবে এবার যেন কথাগুলো খানিকটা বুঝতে পারল ইন্দ্রনাথ। কেউ যেন তার কানে কানে বলছে, ওয়েক আপ ডক্টর ইন্দ্রনাথ, ওয়েক আপ। কে কথা বলছে? ভীষণ চেনা কণ্ঠস্বর, কোথায় যেন শুনেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না ও। না, এভাবে হাত পা ছেড়ে দাঁড়িয়ে থাকলে হবে না। এই অদ্ভুত কাণ্ড কারখানা, এই অজানা প্রশ্নগুলোর উত্তর তাকে খুঁজে বার করতেই হবে। একবার বাড়ি যাওয়া দরকার। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এই কিছুক্ষণ আগে খাওয়া মাংসগুলো পেটের ভিতরে কর্পূরের মতো উবে গেছে। তাছাড়া ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। জোরে নামার আগে পৌঁছতে হবে বাড়িতে। দ্রুত পায়ে হাঁটা লাগালো ইন্দ্রনাথ। বাড়ির সামনে পৌঁছতে না পৌঁছতেই এত জোরে বৃষ্টি নামলো যে দীর্ঘ বাগানটা টপকে মূল দরজা অবধি পৌঁছানোর সুযোগ পেল না সে। ছুটে গিয়ে বাগানের একপাশে ছাউনি দেওয়া দোলনাটায় আশ্রয় নিল ইন্দ্রনাথ। ফেরার পথে এমন একটা মারাত্মক ঘটনার সাক্ষী সে হয়েছে যে উত্তেজনায় এখনও তার হাত পা কাঁপছে। টমের চিন্তায় অন্যমনস্কভাবে জোরে পা চালিয়ে ফিরছিল। হঠাৎ একজন মানুষের করুণ আরতি শুনে দাঁড়িয়ে পড়তে হয়েছিল ওকে। বুঝতে ভুল হয়নি, গলাটা হাড় বজ্জাত রিচার্ডের। বাড়ির পিছন দিকে উঁকি মেরে কিছুই দেখা গেল না। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়ে জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল ইন্দ্রনাথ। রিচার্ডের ঘরের ভিতরটা সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ও দেখল ঘরের ভিতর আলো জ্বলছে। মিস্টার রিচার্ড
প্রায় আতশোয়া অবস্থায় চিৎকার করছে, লিভ মি প্লিজ, লিভ মি। আমার কাছে আর কোনো খাবার নেই, প্লিজ ফরগিভ মি, আই ডোন্ট হ্যাভ এনি ফুড, লিভ মি। তার দু চোখ দিয়ে জল গড়াচ্ছে, আর পায়ের কাছে সেই পথ কুকুরটা, ওটা কামড়ে ধরেছে রিচার্ডের পা। কুকুরটার দাঁতের প্রবল নিষ্পেষণে তাজা লাল রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। ঘাবড়ে গিয়ে জানলার পাল্লায় নিজের অজান্তেই একটা শব্দ করে ফেলেছিল ইন্দ্রনাথ। সেই শব্দে কুকুরটা রিচার্ডের পা ছেড়ে দিয়ে জানলার দিকে তাকিয়েছে। উফ, কি ভয়ঙ্কর হিংস্র সেই চাউনি! মুখের দুপাশের ধারালো দাঁতগুলো দিয়ে গড়িয়ে পড়ছে তাজা লাল রক্ত। কুকুরটা যেন টের পেয়েছে ইন্দ্রনাথের উপস্থিতি। হঠাৎ শূন্যে মুখ তুলে সে চিৎকার করে উঠল। অবস্থা বেগতিক দেখে কাল বিলম্ব না করে সে পালিয়ে এসেছে। বৃষ্টি থামার নাম নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা বিরক্ত হয়ে পড়েছিল ইন্দ্রনাথ। একবার ভাবল বৃষ্টি মাথায় করেই ছুটে বাড়ির ভিতর চলে যাবে, কিন্তু পরক্ষণেই ওর চোখ আটকে গেল একটা অদ্ভুত দৃশ্যের দিকে। বাগানের এই অংশটা থেকে ম্যানশনের ভিতরে ওর শোয়ার ঘরটা স্পষ্ট দেখা যায়। ঘরটার ভিতর থেকে একটা আলো আসছে, কিন্তু কিভাবে? কে ঢুকেছে ওর ঘরে? বাইরের কারুর তো ঢোকার কথা নয়, আর ও তো টমকে খুঁজতে দরজায় তালা দিয়েই বেরিয়েছিল। কৌতূহলী ইন্দ্রনাথ বৃষ্টি মাথায় করে উঁকি মারল জানলা দিয়ে। ঘরের ভিতরে সেই লোকটা, ওর মতো জামা পরে, ওরই মতো অঙ্গভঙ্গি করে আয়নায় চুল আঁচড়াচ্ছে। পিছন থেকে লোকটার মুখ ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু লোকটাকে যেন ও ভীষণ চেনে। ঠিক এই সময় আয়নায় লোকটার মুখ দেখা গেল। এই যে ডক্টর ইন্দ্রনাথ, মানে ও নিজেই নিজেকে দেখছে। এ কোন বহুরূপী ঢুকেছে ওর ঘরে? চমকে গিয়ে জানলা থেকে কয়েক পা পিছিয়ে এলো। বহুরূপী পিছনে না তাকিয়েই যেন টের পেয়েছে ওর উপস্থিতি। আয়নায় নকল ইন্দ্রনাথের মুখে ফুটে উঠল একটা ক্রূর হাসি। লোকটা ওই ঘর ছেড়ে বেরিয়ে গেল হন হন করে। না, আর দেখা যাচ্ছে না লোকটাকে। এসব কি হচ্ছে ওর চারিদিকে? বিষয়টা এখনই সরজমিনে দেখতে হচ্ছে। এই মনস্থির করে ঘরের দিকে হাঁটা লাগালো ইন্দ্রনাথ। হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকতে ঢুকতে সে দেখল বহুরূপী দৌড়ে গিয়ে ঢুকলো অপারেশন রুমে। সেও তাকে অনুসরণ করে ওই দিকেই যাচ্ছিল। এমন সময় পিছন থেকে একটা বহু পরিচিত কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ডক্টর ইন্দ্রনাথ সেন। এই স্বর সে শেষ শুনেছিল প্রায় 40 বছর আগে নৈহাটিতে। পিছনে ফিরে প্রায় টলে পড়ে যাচ্ছিল, কোনো রকমে দেওয়াল ধরে সামলে নিল নিজেকে। করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে রুদ্রনাথ সেন, ওর বাবা। পরনে সেই সাদা ধুতি আর বাংলা শার্ট। ওর পায়ের কাছে ঘুরঘুর করছে ছোট্টবেলার সেই বেড়াল ছানাটা। বাবা, তুমি তুমি কি করে? আমি কি তুমি মারা গেছি? উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠল ইন্দ্রনাথ। There are more things in heaven and earth, Horatio. আমরা সবুজ পৃথিবীতে বসে অঙ্কগুলো যত সহজে মেলাতে চাই, তত সহজ বোধ হয় না। স্মিত হেসে উত্তর দিলেন রুদ্রনাথ। কি বলতে চাও তুমি? আমি মরে গেছি? না 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 না,
এসব মিথ্যে, সব 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 মিথ্যে, এক দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। রুদ্রনাথ কোনো উত্তর না দিয়ে স্মিত হাসলেন। ইন্দ্রনাথ কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আচ্ছা 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 বেশ, আমি যদি মরে গিয়েও থাকি, হ্যাঁ, তাহলে তাহলে এই যে শহর জোড়া এত লোক, এরা সবাই কি মরে গেছে? সবই ট্রাপিজের খেলা, ব্যালেন্স, সব ব্যালেন্স হচ্ছে। ভালো মন্দ, ঠিক ভুল সব কাটাকাটি হয়ে তবে নিস্তার। এভরিথিং মাস্ট বি নাল অ্যান্ড ভয়েড। মানে কি 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 বলতে চাইছো? কি 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 বলতে চাইছো? এটা নরক, এটা নরক। এই শহর শুদ্ধ এতগুলো মানুষ, কি সব কথা বলছো তুমি? স্বর্গ নরক বলে কিছু হয় না রে পাগল, কিচ্ছু হয় না। দুটো ডাইমেনশন, যেন পয়সার দুটো দিক। ওপারে যারা আছে এপারেও তারাই আছে, শুধু এপারে যেটা সাদা ওপারে সেটা কালো, আবার ওপারে যেটা ঠিক এপারে সেটা ভুল। এই হিসেব ততক্ষণ চলে যতক্ষণ না দুদিক মিলিয়ে মহাশূন্যতে গিয়ে মিশছে। শুধু এপারে সবকিছু রিপিটেটিভ, বারবার একই হিসেব, বিরক্তিকর, একঘেয়ে। তাহলে তাহলে আমার ওষুধ, আমার আবিষ্কার সব মিথ্যে, সব সব মিথ্যে। কে বলেছে মিথ্যে? কে বলেছে? আয় আমার সাথে আয়। রুদ্রনাথ ছেলেকে নিয়ে গেল অপারেশন রুমের কাছে। বন্ধ দরজার কাঁচের ফাঁক দিয়ে ইন্দ্রনাথ দেখল ঘরের ভিতর অপারেশন টেবিলের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে ওরই জোগাড় করে আনা 6 জন ডাক্তার, আর টেবিলের উপর ধীরে ধীরে উঠে বসছে ডক্টর ইন্দ্রনাথ সেন। ভয়ার্ত কণ্ঠে ইন্দ্রনাথ বলে উঠল, এটা কি? এটা কি? সব কি হচ্ছে? ওটা কি? এটা কি? এবারে যে ছিল সে। ইন্দ্রনাথ প্রচণ্ড আক্রোশে দরজার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু টানা হিচড়া করেও খুলতে পারল না সেটা। তারপর হতাশ হয়ে বলল, কেন 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 তোমরা আমার সাথে এরকম কেন করলে? কৌতূহলের দাম দিতে হবে না। অজানার গহ্বর থেকে সত্যকে খুঁজে আনতে হলে বিনিময়ে কিছু না কিছু তো ফেলে দিতেই হবে কালো গভীর সেই চির অজানার কুয়োতে। তবে চিন্তা করিস না, আমি তো আছি। হতাশ অসহায় ইন্দ্রনাথ বলল, আমার খুব খিদে পেয়েছে। সেই জন্যই তো বিড়াল ছানাটাকে এনেছি। মানে বিড়াল ছানাটাকে নিয়ে আমি কি করব? অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করল ইন্দ্রনাথ। কেন? কাল রাতে টমের সাথে যা করেছিস ওই তো পিছনের বাগানে। ইন্দ্রনাথ লাফিয়ে উঠে দৌড়ে গেল পিছনের বাগানে। দরজা খুলতেই নজরে পড়ল সেই বীভৎস দৃশ্য। সবুজ ঘাসের গালিচার উপর পড়ে আছে
টমের লোমশ আত খাওয়া দেহ। করিডরের দিক থেকে ভেসে এলো রুদ্রনাথের পৈশাচিক অট্টহাসি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বাড়ির ভিতরে নিথর হয়ে দাঁড়িয়ে আছে সবুজ পৃথিবীর এক উদ্বাস্তু, এই অজানা সমান্তরাল দুনিয়ায়। মায়া পথে ঘুরে ফিরে রং বদলায় তারা এখানে, সাদা কালো হিসেবেরা বদলে যেতেই পারে সেখানে। পাশাপাশি হেঁটে চলে জন্ম মৃত্যু দেখো ছায়াতে, হাজারো মায়ার পথে দেখা হবে আমাদের মায়াতে। সমান্তরাল সমান্তরাল সমান্তরাল, জন্ম মৃত্যু কিবা সাদা কালো সব কিছু সমান্তরাল। পরজন্মের পথে পাড়ি দেওয়া যদি যায় ক্ষতি কি, জীবনের সন্ধানে জেগে ওঠে কয়েকটা পৃথিবী। পাশাপাশি হেঁটে চলে জন্ম মৃত্যু দেখো ছায়াতে, হাজারো মায়ার পথে দেখা হবে আমাদের মায়াতে। সমান্তরাল সমান্তরাল সমান্তরাল, জন্ম মৃত্যু কিবা সাদা কালো সব কিছু সমান্তরাল।